আমার সাথে সবসময় এমন হয় কেন আল্লাহ? আমি কি কোনো পাপ করেছিলাম? আমি তো কখনো কারো ক্ষতি করিনি, কারোর প্রতি অন্যায়ও করিনি। তাহলে কেন বারবার আমার সঙ্গে এমনটা ঘটে বলো? কেন? রাতের অন্ধকার মেঘাচ্ছন্ন আকাশের নিচে দাঁড়িয়ে নীরবে কথাগুলো বলছিল। মাথা নিচু করে থাকা তার মুখে ক্লান্তি আর কষ্টের রেখা স্পষ্ট। মাঝে মাঝে আকাশের দিকে তাকিয়ে গভীর নিঃশ্বাস ফেলছিল সে, যেন আকাশের বুকেও তার মতন একরাশ ভার জমে আছে। আজ নীরবের মন ভীষণ খারাপ, কেন জানি না। মনটা কেমন বিষণ্ণ হয়ে আছে তার, হয়তো কারণটা সে নিজেও জানে না। হয়তো প্রকৃতি জানে। প্রকৃতি আজ যেন তার দুঃখ বুঝে কেঁদে ফেলবে বলে মনে হচ্ছে। চারপাশে মেঘের গর্জন, হালকা বাতাসে পাতার দোল খাচ্ছে। যেভাবে নীরবের মনে ঝড় উঠেছে, ঠিক তেমনি প্রকৃতিতেও আজ ঝড় উঠবে বলে আভাস দিচ্ছে আকাশ। রাত এখন অনেক গভীর, আকাশ জুড়ে কালো মেঘের ঘন ঘটা। হালকা বাতাসে গাছের পাতা দুলছে, মাঝে মাঝে দূরে বাজ পড়ছে, যেন প্রকৃতি আজ নীরবে মন খারাপের সঙ্গী হয়েছে। অন্ধকার রাস্তায় একা দাঁড়িয়ে নীরব আকাশের দিকে তাকিয়ে আছে। তার চোখে জল চিকচিক করছে, ঠোঁট কাঁপছে, তবুও কণ্ঠে সেই পরিচিতি, অসহায় সুর। হয়তো এটাই আমার নিয়তি, একা পথ চলা। নীরব অনেক কষ্টে কান্না আজকে থামানোর চেষ্টা করছে, কিন্তু চেষ্টা করলে কি সবসময় সব কিছু করা সম্ভব? ঠিক তেমনই হলো। নীরবের চোখের কোণ বেয়ে কয়েক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল। আজ যেন কান্না লুকানোর আর কোনো তাড়াহুড়ো নেই তার। সে যেন চাইছে প্রকৃতি আজ সাক্ষী হোক তার এই নীরব কান্নার। প্রকৃতি কি আর কারো রাখে? তাই তো নীরব যখন প্রকৃতির কোলে মাথা রেখে নিজের অনুভূতি আর আবেগগুলো ছড়িয়ে দিচ্ছিল, ঠিক তখনই প্রকৃতি নিজেই নীরবে সঙ্গ দিল। আকাশ থেকে বর্ষণ শুরু করলো। চারিদিকে বৃষ্টি আর নীরবের নীরব অশ্রু দুয়ে মিলে যেন প্রকৃতিকে এক অনন্য সৌন্দর্যে ভরিয়ে তুলল। এরপর নীরব আকাশের দিকে তাকিয়ে হালকা করে হেসে মনে মনে আবারও আওড়ালো। প্রতিদিনের মতো আজকেও ঠিক তুমি আমাকে সঙ্গ দিলে, আর কেউ দিল না। আমি আমি কেন বরাবরই একা রয়ে গেলাম? কেন কেউ আমাকে আপন করে নিল না? কেউ কেন আমাকে একটু ভালোবাসলো না তোমার মতো করে? কেউ আমাকে কেন বুঝলো না? আচ্ছা, আমি কি খুব খারাপ? আমাকে কি একটু ভালোবাসা যায় না? আমি কি কারো ভালোবাসা পাওয়ার যোগ্য নই? কেন পৃথিবী আমার সাথে এত কঠিন আচরণ করে? হে প্রকৃতি, আচ্ছা, আমাকে যদি কেউ একটু বুঝতো, একটু ভালোবাসতো, একটু আপন করে নিতে চাইতো, একটু নিজের মানুষ বলে পরিচয় দিত, তাহলে কি খুব ক্ষতি হতো? আমি কি খুব বেশি চেয়ে ফেলেছি? নাকি আমার চাওয়াটাই এত অসামান্য, যেটা পূরণ হওয়ার নয়? আমি তো শুধু একটু স্নেহ, একটু মমতা আর একটুখানি আপন ভাব চেয়েছিলাম। এটাই কি তবে এই পৃথিবীর সবচেয়ে কঠিন চাওয়া? নীরবের এই নিজের সঙ্গে সংঘর্ষ আর ভেতর থেকে বেরিয়ে আসা কষ্টের দীর্ঘ ও নীরব আর্তনাদ প্রকৃতি খুব কাছ থেকে অনুভব করতে পারছে। এজন্য প্রকৃতি আজ নীরবকে সঙ্গ দিয়েছে। চারিদিকে মেঘের উত্তাল পাত্তাল গর্জন। নীরব এভাবে আনমনে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। হঠাৎ করে একটা গাড়ি বেগতিক গতিতে সামনে আসছিল। এমন সময় অন্ধকারে হুট করে নীরবের চোখে আলো পড়ে। চোখে হাত দিয়ে সামনে ভালোভাবে দেখতে পারছিল না সে। অন্যদিকে গাড়ির চালকও এই ঝড়ের রাতে নির্জন রাস্তায় একা কাউকে দাঁড়িয়ে থাকবে এটা ভাবিনি। ফলে গতি নিয়ন্ত্রণ করতে না পেরে গাড়িটি হুট করে নীরবকে ধাক্কা দেয়। গাড়ির ধাক্কায় নীরব তা সামলাতে না পেরে ছিটকে পড়ে যায় এবং তার মাথা গিয়ে লাগে রাস্তার ধারে কেটে রাখা গাছের গুঁড়িতে। মুহূর্তে নীরবের কপাল বেয়ে রক্ত পড়তে শুরু করে। সারাদিনে ডিপ্রেশনে ক্লান্ত নীরব ঠিকমতো খাওয়া দাওয়া করেনি। তার উপর এই বৃষ্টি ভেজা পথে হাঁটতে হাঁটতে শরীরটাও অনেক দুর্বল হয়ে পড়েছিল। তাই এমন অস্বাভাবিক ধাক্কায় নিজেকে ঠিক রাখতে না পেরে আস্তে আস্তে চোখ বন্ধ করে ফেলে। মনে হয় জ্ঞান হারিয়েছে। গাড়ির চালক কালে কিছুক্ষণ পর বুঝতে পারে তার গাড়িতে কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, কারণ সে অনুভব করেছিল কিছু একটা ধাক্কা লেগে পড়ে গেছে। ব্যাপারটা বোঝার সঙ্গে সঙ্গে গাড়িটা কিছু দূর গিয়ে ব্রেক করে। তারপর গাড়ি থেকে একজন লোক বেরিয়ে আসে। নীরবের চোখ তখন আধা খোলা, ঝাপসা দৃষ্টি। সে দেখতে পাচ্ছে একজন মধ্যবয়স্ক লোক, কোট প্যান্ট আর টাই পরা,
গাড়ির বাইরে বেরিয়ে আসছে। কতটুকু চিনতে পেরেছে বা বুঝতে পেরেছে তা নীরব নিজেও জানে না। হঠাৎ করে তার চোখ পুরোপুরি বন্ধ হয়ে যায়। সেই অজ্ঞাত লোকটি দ্রুত দৌড়ে নীরবের কাছে এসে তাকে ধরে তোলে। বারবার ডাকাডাকি করে, কিন্তু নীরব কোনো সাড়া দেয় না। নীরবের নিস্তেজ শরীর দেখে লোকটি ভয় পেয়ে যায়, আর দেরি না করে নীরবকে নিজের কাঁধে ভর করে গাড়িতে তোলে। এরপর কোনো কিছু না ভেবে গাড়ি স্টার্ট দিয়ে দ্রুত স্থান ত্যাগ করে। একদিন পর সকালবেলা নীরব আস্তে আস্তে চোখ খুলে তাকিয়ে দেখে তার মাথার উপরে সাদা রং করা একটি ছাদ। কিছুক্ষণ নীরবে শুয়ে থেকে বোঝার চেষ্টা করে তার সঙ্গে কি ঘটেছিল। একটু পর ধীরে ধীরে সব কিছু মনে পড়তে থাকে। সে বুঝতে পারে সে অ্যাক্সিডেন্ট করেছিল। গাড়ি থেকে একজন লোক নেমে এসেছিল, কিন্তু তারপর কি হয়েছিল সেটা তার মনে নেই। হঠাৎ পাশ থেকে নার্সের চিৎকার শোনা যায়। স্যার, পেশেন্টের জ্ঞান ফিরেছে। নার্সের ডাক শুনে দরজা ঠেলে ভিতরে ঢুকে সাদা কোট পরা একজন লোক, সম্ভবত ডাক্তার। তার সঙ্গে আরও দুজন ছিল, একজন কোট প্যান্ট টাই পরা পুরুষ, ঠিক যেরকম একজনকে নীরব দুর্ঘটনার পর দেখেছিল। আরেকজন ছিলেন এক ভদ্রমহিলা। তার চেহারায় ছিল আভিজাত্যের ছাপ। শাড়ি দেখে বোঝা যাচ্ছিল তিনি কোনো সাধারণ পরিবারের কেউ নন। ডাক্তার এগিয়ে এসে নীরবকে পরীক্ষা করতে থাকে, আর সেই লোকটি ও ভদ্রমহিলা কেবিনে একপাশে রাখা চেয়ারে বসে অপেক্ষা করতে থাকে ডাক্তার কি বলেন সেটা শোনার জন্য। মিস্টার চৌধুরী, উনি এখন সম্পূর্ণভাবে আশঙ্কামুক্ত। চিন্তার কোনো কারণ নেই। কিছুটা দুর্বলতা আছে, তবে সেটা সাময়িক। কয়েকদিন বেড রেস্ট নিলে একদম ঠিক হয়ে যাবে। তবে আমি আশা করব আপনারা তার প্রতি একটু বাড়তি যত্ন নেবেন। সময় মতো খাবার, ওষুধ আর মানসিক সাপোর্টটা যেন ঠিকভাবে পান। ওনার মানসিক দিকটা এখন শারীরিক দুর্বলতার চেয়ে বেশি ভেঙে আছে, তাই আপনাদের ভালো কেয়ার ও স্নেহই তাকে দ্রুত সুস্থ করে তুলবে। ওকে ডাক্তার, আপনি নিশ্চিত থাকুন। আমি ওনার সব রকম খেয়াল রাখব, যেন খুব দ্রুত ওনার পুরোপুরি সুস্থ হয়ে ওঠা সম্ভব হয়। সে চেষ্টাই করব। আসলে ওনাকে এই অবস্থায় দেখে আমি সত্যিই খুব চিন্তায় ছিলাম। আপনার দ্রুত ব্যবস্থা না নিলে হয়তো বড় বিপদেই ঘটতো। ধন্যবাদ আপনাকে, সত্যি। আরে না না মিস্টার চৌধুরী, এভাবে ধন্যবাদ জানিয়ে আমাকে ছোট করবেন না। এটা তো আমার পেশাগত দায়িত্ব। আমি তো এই পেশায় এসেছি মানুষের সেবা করার জন্যে। মানবতার তাগিদ থেকেই জীবন বাঁচানোই আমার ধর্ম, আর আমি শুধু সেই কর্তব্যটাই পালন করেছি। তবে এক কথা স্বীকার করতেই হবে, আপনার তৎপরতা আর সময় মতো সিদ্ধান্তই তাকে আজ বাঁচিয়ে দিয়েছে। যদি একটু দেরি হতো তাহলে হয়তো আল্লাহ না করুক অঘটন ঘটতে পারত। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিক ডাক্তার। আমি আজীবন আপনার এই মানবিকতা ভুলব না। ডাক্তার হালকা মাথা নেড়ে হাসলেন। তার চোখে মিশছিল এক ধরনের পেশাদার সন্তুষ্টি। আর পাশে দাঁড়ানো ভদ্রমহিলা নিঃসন্দেহে নীরবের দিকে তাকিয়ে এক দীর্ঘশ্বাস ফেললেন। মনে হলো যেন এই একজোড়া নিঃশ্বাস লুকিয়ে আছে অজানা কোনো অতীতের ভার। জীবন বাঁচানো আপনার ধর্ম, এটা অবশ্যই সত্যি ডাক্তার, কিন্তু তারপরও আপনি যে নিষ্ঠা ও মনোযোগ দিয়ে চেষ্টা করেছেন তাতে কোনো ঘাটতি রাখেননি। আপনার সেই মানবিকতার জন্য আপনি অবশ্যই ধন্যবাদের যোগ্য। আমরা জানি অনেকেই শুধু পেশাগত দায়িত্বের কথা ভেবে কাজ করে, কিন্তু আপনি হৃদয় দিয়ে করেছেন। আপনার এই মানবতা ও আন্তরিকতা সত্যি প্রশংসনীয়। আচ্ছা ঠিক আছে, আপনাদের মতো ভালো মানুষরা আছেন বলেই পৃথিবীটা এখনো সুন্দরভাবে চলছে, এখনো কিছুটা মানবিকতা টিকে আছে। আমি কৃতজ্ঞ এমন সচেতন ও সহানুভূতিশীল মানুষদের পেয়ে। যাই হোক, আমি প্রেসক্রিপশনটা লিখে দিচ্ছি। ওনার এখন স্থিতিশীল অবস্থা, তাই চাইলে আজ দুপুরেই তাকে বাসায় নিয়ে যেতে পারেন। শুধু খেয়াল রাখবেন যাতে বিশ্রাম ও ওষুধের সময়সূচি ঠিক থাকে। ওকে ডাক্তার, আমরা নিশ্চয়ই ওনার পূর্ণ যত্ন নেব। ও যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে সেই চেষ্টা আমরা সর্বোচ্চভাবে করব। আপনি চিন্তা করবেন না, আমরা ওনার পাশে আছি। কথাগুলো বলে আমজাদ চৌধুরী এবং লিলি চৌধুরী ডাক্তারকে নম্রভাবে ধন্যবাদ জানিয়ে কেবিনের ভেতরে নীরবের বেডের দিকে এগিয়ে গেলেন। নীরব তখন চুপচাপ শুয়ে আছে, চোখ খোলা, কিন্তু মুখে কোনো শব্দ নেই। দুজনে এসে তার পাশে দাঁড়ালেন। কিছুক্ষণ নীরবের মুখের দিকে তাকিয়ে রয়ে তারা, চোখে যেন এক ধরনের গভীর প্রশ্ন আর মমতার ছায়া। তুমি কে বাবা? এই ঝড় বৃষ্টির রাতে সেই নির্জন রাস্তায় একা একা কি করছিলে? তোমার তো খুবই কষ্ট লেগেছে নিশ্চয়ই। এমন অবস্থায় তোমাকে থেকে সত্যিই খারাপ লাগছে।
তুমি কি কোথাও যাচ্ছিলে নাকি কিছু ঘটেছিল? তেমন কিছু না আঙ্কেল, আসলে এই দুনিয়ায় আমার কেউ নেই, থাকার মতো কোনো জায়গাও নেই, তাই কোথায় যাব কি করব তা জানতাম না। মনটা খুব ভারী ছিল, তাই একা একা হাঁটছিলাম। প্রকৃতির মাঝে একটু শান্তি খুঁজছিলাম, ভাবছিলাম হয়তো ওর সঙ্গেই কিছুক্ষণ কথা বলা যাবে, কিন্তু কে জানতো প্রকৃতি আজ আমাকে এমন এক পাঠ শিখাবে। তুমি খুব একা, তাই না? তোমার চোখে সেই একাকিত্বটাই স্পষ্ট দেখা যাচ্ছে। কিন্তু মনে রেখো, পৃথিবীতে কেউ একা থাকে না, শুধু মানুষ ঠিক মানুষটাকে খুঁজে পায় না। আল্লাহ নিশ্চয়ই তোমার জন্য কাউকে পাঠাবেন, যে তোমার জীবনে আলো হয়ে আসবে। এখন আর কিছু ভাবো না, শুধু বিশ্রাম নাও। তোমার যত কষ্ট সবই ধীরে ধীরে কাটিয়ে উঠবে। লিলির কণ্ঠে মায়া সুর, মায়ের মতো কোমলতা। নীরব প্রথমবারের মতো কারোর কথায় কিছুটা স্বস্তি অনুভব করে। তার চোখের কোণ ভিজে ওঠে, কিন্তু মুখে এক অদ্ভুত প্রশান্তি ফুটে ওঠে, যেন বহুদিন পর সে কারোর মমতা অনুভব করলো। নীরবের সঙ্গে আমজাদ চৌধুরী এবং লিলি চৌধুরী এক উষ্ণ আবেগঘন সকাল কেটে যায়। তিনজনের মাঝে যেন এক অদ্ভুত বন্ধন তৈরি হয়, যেন দীর্ঘদিনের পরিচিত মানুষ তারা। লিলি চৌধুরী মাঝে মাঝে নীরবের কপালে হাত রেখে জিজ্ঞেস করে, ব্যথা কেমন এখন? আর আমজাদ চৌধুরী মাঝে মাঝে নীরবকে গল্প শুনে হালকা করে হাসানোর চেষ্টা করেন। এভাবে সকাল থেকে দুপুর গড়িয়ে যায়। নীরব কিছুটা সুস্থ বোধ করলে ভদ্রভাবে বিদায় নিতে চায়, কিন্তু আমজাদ চৌধুরী এবং লিলি চৌধুরী কোনোভাবেই তাকে একা যেতে দেন না। তারা দুজনেই এক বাক্যে বলেন, না বাবা, এখন তোমার এই অবস্থায় একা যাওয়া ঠিক হবে না। আমরা তোমাকে একা ছেড়ে দিতে পারবো না। তুমি আপাতত আমাদের সঙ্গেই থাকবে। চৌধুরী বিলায় গিয়ে বিশ্রাম নাও। যতক্ষণ না পুরোপুরি সুস্থ হচ্ছ, আমরা তোমার পাশে থাকবো। না না আঙ্কেল, আমি কষ্ট দেব না আপনাদের, আমি একদম ঠিক আছি। কদিন পর কাজ খুঁজে নেব। একটাও কথা শুনবো না নীরব। তুমি এখন আমাদের অতিথি। অতিথিকে কেউ এই অবস্থায় রাস্তায় ছেড়ে দেয় না। চলো, বেশি কথা নয়। নীরব আর কিছু না বলে চুপচাপ মাথা নাড়ে। শেষ পর্যন্ত তারা দুজনেই তাকে গাড়িতে তোলে এবং নিয়ে যায় চৌধুরী ভিলায়। চৌধুরী ভিলায় পৌঁছে নীরব অবাক হয়ে চারপাশে তাকায়। দূর থেকে যেন প্রাসাদের মতো বিশাল সেই বাড়ি। গেট খুলতেই সামনে বাগানের ফুলগুলো দুলে উঠল, কিন্তু ঠিক সেই মুহূর্তে ভেতরের দিক থেকে বিকট শব্দ শোনা গেল। চিৎকার, ভাঙচুরের আওয়াজ আর গ্লাস ভাঙ্গার তীক্ষ্ণ শব্দে চারিদিক কেঁপে উঠল। নীরব হতভম্ব হয়ে আমজাদ চৌধুরীর দিকে তাকালো। লিলি চৌধুরীর মুখে উৎকণ্ঠা ছায়া পড়ল। কি হচ্ছে ভেতরে আঙ্কেল? আমজাদ চৌধুরী গভীর নিঃশ্বাস নিয়ে বলেন। আমজাদ চৌধুরীর কথা শুনে নীরব কিছুটা হতবাক হয়ে দাঁড়ায়। সে ধীরে ধীরে তাদের দিকে তাকায়, চোখে কৌতূহল আর এক বিস্ময় মিশ্রিত। মুখে হালকা এক মৃদু হাসি ফুটে ওঠে। তারপর চুপচাপ কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থেকে নিচু গলায় বলল, সত্যিই বলছেন আপনারা? আমি সত্যিই অবাক। আমি আজ পর্যন্ত শুধু শুনেছি আপনাদের মতো মানুষ এত শান্ত, মায়াবী, স্নেহময়ী, আর তারপর দেখলাম আপনার মেয়ে, ও যেন আকাশ পাতালের পার্থক্য। এত বদমেজাজি, অহংকারী, এমন এক রোখা, আমি বিশ্বাসই করতে পারছি না। আপনারা দুজনের আচরণ এবং ওর আচরণের মধ্যে যেন কোনো মিল নেই। আপনারা এত শান্ত, সহানুভূতিশীল, আর সে এতই রাগী, এতই একরোখা, কিভাবে সম্ভব? কখনো কখনো মনে হচ্ছে এ যেন এক গল্পের মতো। একই পরিবারে জন্মেছে, কিন্তু একেবারেই আলাদা দুটি পৃথিবী। আমি জানি হয়তো ওর স্বভাব, হয়তো ওর অভিজ্ঞতা, কিন্তু সত্যিই বুঝতে পারছি না। বাবা, বলবো কি, সত্যিই কতটা সহজ নয়। অনন্যা চৌধুরী চৌধুরী বংশের একমাত্র কন্যা এবং বাংলাদেশের শীর্ষ ব্যবসায়ী পরিবারের উত্তরাধিকারী। ছোটবেলা থেকেই যা চেয়েছে ঠিক সেভাবেই পেয়েছে। আমাদের স্নেহ আর আদরও ওর জন্য এক সীমা ছাড়িয়ে গিয়েছিল। কেউ কখনো না বলতে শিখেনি। ওর প্রতিটি ইচ্ছে, রাগ, খুশি সবই আমরা পূর্ণ করেছি। আমরা বাবা মা হিসাবে কখনো ভাবিনি যে অতিরিক্ত আদর আর স্বাধীনতা একসময় ওকে চরিত্র ভারসাম্যহীন করে দিতে পারে। ওর ছোটবেলা থেকে আমরা সবসময় চেষ্টা করেছি ওকে রক্ষা করতে, তার রাগ কমাতে, কিন্তু বুঝতে পারিনি ওর মধ্যে স্বাধীনতার সেই অতিরিক্ত অভ্যাসই ধীরে ধীরে ওকে কঠিন রূপ করে তুলেছে। আজ আমি স্বীকার করি
আমার নিজেরও দোষ রয়েছে। আমি তাকে শাসন করতে পারিনি, বাস্তবতার সঙ্গে পরিচয় করাতে পারিনি। একজন ব্যবসায়ী হিসাবে আমি হাজারো সিদ্ধান্ত নিখুঁতভাবে নেই, কিন্তু বাবা হিসেবে সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বটা ওকে জীবনটা বুঝিয়ে শেখানো আমি পালন করতে পারিনি। আজ আমি নিজেই অপরাধী মনে করি। আমার নিজের ভুলের কারণে আজ ও এত রাগী, এত অহংকারী। বাবা, আমি নিজেও কখনো বুঝতে পারিনি আমার মেয়ে কেন ধীরে ধীরে এমন কঠিন হয়ে গেল। ওকে বাইরে থেকে দেখলে মনে হয় রাগী, অহংকারী। কেউ ওর কথার বিপরীতে কিছু বললে যেন পৃথিবী ভেঙে যাবে, কিন্তু বাস্তবে ভেতরটা একেবারেই আলাদা। ও খুব সংবেদনশীল, সহানুভূতিশীল এবং যে কারোর জন্য নিজের ভালোবাসা সীমাহীনভাবে দিতে পারে। ও যখন কারো উপর বিশ্বাস স্থাপন করে তখন সেই বিশ্বাসকে অপরাধভাজন মনে করলে রাগে, ক্রোধে আগুন লাগে, কিন্তু যখন কেউ সত্যি ওকে ভালোবাসে, তাকে বুঝতে চায়, তখন সে নিজের সমস্ত ভালোবাসা ছেড়ে দেয় প্রশংসনীয় সীমাহীনভাবে। ওর রাগ, অহংকার, কঠিন ব্যক্তিত্ব সবই ভেতরের অসত্তা আর একাকিত্বের প্রকাশ। আপনি যা দেখছেন তা বাহ্যিক মুখোশ মাত্র। ওর চিকিৎসা, চোখের তীক্ষ্ণতা আর কড়া আচরণ সবই তার নিজের নিরাপত্তার খোঁজ। ও চায় কেউ সত্যি তাকে বুঝুক, তাকে নিজের মতো করে গ্রহণ করুক। সে তার হৃদয়কে বাঁচাতে এভাবে শক্ত হয়ে গেছে। আমি আশা করি তুমি একটু বুঝবে ভেতরের মেয়েটি আসলে কোমল, সহানুভূতিশীল এবং ভীষণ ভালো মনের। শুধু তার রাগের আড়ালে লুকিয়ে আছে অগাধ ভালোবাসা। লিলির কণ্ঠে মায়াদয়ে এবং কিছুটা অনুশোচনার ছায়া। নীরবে দুজনের কথা শুনছে। সে বুঝতে পারছে অনন্যা চৌধুরী নামের মেয়েটির রাগ, অহংকার, কঠিন মুখোশের আড়ালে লুকানো হৃদয় কতটা একা, কতটা অবহেলিত। নীরব জানালার বাইরে তাকিয়ে নিজেকে বলল, হয়তো মানুষটা যতটা কঠিন দেখায় ততটাই একা, আর সে শুধু ভালোবাসা চায় যা ওকে কখনো সঠিকভাবে দেওয়া হয়নি। হয়তো পৃথিবীর এই অমানবিকতা ও রাগের উৎস, আর বাহ্যিক শক্তি শুধু সেই রক্ষার ছায়া। এরপর সকলে কিছুক্ষণ নীরব হয়ে যায়। চারপাশে যেন শান্তি নেমে আসে। নীরবের দৃষ্টি ধীরে ধীরে চারপাশের মানুষ ও পরিবেশের প্রতি স্থির থাকে। কিছুক্ষণ নীরবতা পালনের পর আমজাদ চৌধুরী এবং লিলি চৌধুরী সাবধানে নীরবকে সমর্থন দিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করেন। তাদের পায়ের শব্দ নিঃশব্দে যেন কোনো কিছু ভাঙে বা বাধা দেয় না। ঠিক তখনই পিছন থেকে অনন্যা হঠাৎ করে তাদের লক্ষ্য না করে একটি শোপিস ছুঁড়ে মারে। তার চাহনিতে তীব্র রাগ, প্রতিক্রিয়ার ভঙ্গি সব মিলিয়ে যেন চারপাশে উত্তেজনার আবহ তৈরি হয়। নীরব হঠাৎ বুঝতে পারে শোপিসটি যদি কাউকে আঘাত করে তা বিপদ ডেকে আনতে পারে। তাই রিল্যাক্স হিসাবে হাত বাড়িয়ে শোপিসটি ধরে ফেলে, সাবধানে, যেন কারণ শরীরের দিকে না লাগে। এই হঠাৎ পরিস্থিতি কেউই প্রত্যাশা করেনি। আমজাদ চৌধুরী এবং লিলি চৌধুরী অবাক চোখে নীরবের দিকে তাকান। হঠাৎ ঘটে যাওয়া এই ছোট্ট বিপর্যয় যেন তাদের জন্য এক মুহূর্তে নীরব শঙ্কার মুহূর্ত। কিন্তু নীরব তাদের দৃষ্টিকে পড়ে বুঝতে পারে তারা দ্বিধায় রয়েছে। হালকা করে এসে হাসি মুখে বলে, আরে আঙ্কেল, ভাববেন না, ছোটবেলায় অনেক ক্রিকেট খেলতাম, তাই এই ধরনের ক্যাচ ধরা আমার জন্য নতুন কিছু নয়। আর এটা তো সামান্য বিষয়, এর থেকে অনেক বড় বড় পরিস্থিতিতে টিমকে বাঁচানোর জন্য বল ধরতে হয়েছিল। তাই এসব নিয়ে বেশি ভাববেন না। আসলে বাবা, আমাকে ক্ষমা করে দাও। আজকে তুমি আমার বাড়িতে এসো না আসো, আমার কল্পনা ছিল না যে তোমাকে এমন একটি পরিস্থিতির মুখোমুখি হতে হবে। সত্যিই এটি কখনো আশা করিনি। তোমার নিরাপত্তা নিয়ে আমি উদ্বিগ্ন, আর হঠাৎ এই ধরনের ঘটনায় আমার হৃদয় টেনে চলে। অনন্যা, তুমি কি বুঝেছো কি করছো? আমাদের বাড়িতে একজন অতিথি এসেছে, তার সামনে এমন আচরণ কি এটা তোমারও করা উচিত? লিলি চৌধুরীর ভয়, উদ্বেগ বা মমতার মিশ্রণ দেখা যায়। তিনি নিজের কণ্ঠে নরম অথচ দৃঢ়ভাবে বলে, অনন্যা, দেখো, তোমার রাগ মেনে নেয়, কিন্তু অতিথির সামনে এরকম আচরণ করা মোটেও গ্রহণযোগ্য নয়। আমরা চাইনি এভাবে কেউ আহত হোক বা খারাপ অনুভূত হোক। তুমি আমাদের মেয়ে, কিন্তু অতিথির সম্মান বজায় রাখা তোমার জন্য গুরুত্বপূর্ণ। আমি বুঝি, আমি মনে করি না কিছুই। ক্ষিপ্রতা নিয়ে তাদের উপর আক্রমণ করেছি, কিন্তু আজও আমার রাগটা নিয়ন্ত্রণ করা কঠিন হলো, কারণ আমি চাই না কেউ আমাকে সীমাবদ্ধতা বা বুঝতে না চায়।
আমি আমার মুখে মুখে উত্তর দেওয়া পছন্দ করি না। তুমি জানো না তাহলে কেন এরা আমার মুখে মুখে উত্তর দিবে? কিন্তু মা, আমার একটা কথা তুমি বোঝার চেষ্টা করো না কেন? ওরা যদি তোমাকে উত্তর না দেয় তাহলে তুমি তোমার প্রশ্নের উত্তর পাবে কোথা থেকে মা? এটা তো তোমাকে বুঝতে হবে। তুমি যখন কোনো কিছু জানতে চাইবে বা কোনো কিছু প্রয়োজন, এখন তারা যদি উত্তর না দেয় তাহলে তুমিও বুঝতে পারবে না তাদের মনোভাব, এবং তারাও তো তোমাকে বোঝাতে সক্ষম হবে না। আমি বুঝতে চাই না কাউকে। আমার তো কাউকে বোঝার প্রয়োজন নেই, আর আমি চাইও না অন্য কেউ আমাকে বুঝুক। কেউ বোঝেনি আমাকে, কেউ না। না তুমি না বুঝেছে বাবা, আর না আমার ভাগ্য আমাকে বুঝেছে। তোমাদের কারোর বোঝা লাগবে না, কেউ বোঝে না আমাকে। অনন্যা রাগে ক্ষিপ্ত হয়ে এক প্রকার কচকচ করতে করতে আর কাউকে কিছু না বলে কোনো দিকে না তাকিয়ে উপরে নিজের ঘরের দিকে চলে যায়। নীরব হালকা হেসে অনন্যার দিকে তাকিয়ে বলে, ভয় নেই অনন্যা, আমি আঘাত পাইনি। ঠিক আছে, বুঝতে পারছি তুমি রাগে আছো, কিন্তু আমি কোনো দোষ দেখিনি। আমি মনে করি আমরা সবাই একে অপরকে বুঝতে পারবো যদি শান্তভাবে কথা বলি। নীরবের কথা শুনে অনন্যা একবার থেমে যায়। মুহূর্তের জন্য তার চোখে কিছু একটা ভেসে ওঠে, অবহেলা, অভিমান নাকি অজানা কষ্ট, বুঝে ওঠা যায় না। সে শুধু একবার পিছনে ফিরে তাকিয়ে নীরবের দিকে তাকায়। দুজনের চোখ কয়েক সেকেন্ডের জন্য আটকে যায় একে অপরের দৃষ্টিতে। নীরবের শান্ত স্থির চোখে এক অদ্ভুত মমতা, অনন্যার চোখে একরাশ রাগ, তিক্ততা, আর সেই তিক্ততার পেছনে লুকানো এক গভীর ব্যথা। তারপর অনন্যা হঠাৎ মুখ ফিরিয়ে নেয়, একটুও কথা না বলে ধীরে ধীরে নিজের ঘরের দিকে চলে যায়। তার পদক্ষেপের শব্দ ফিকে হতে হতে মিলিয়ে যায় করিডোরের শেষ প্রান্তে। নীরব দাঁড়িয়ে থাকে চুপচাপ, অনন্যার চলে যাওয়া দিকটার দিকে তাকিয়ে থাকে স্থির চোখে। মনে হয় যেন সেই দিকে তার সমস্ত চিন্তা, প্রশ্ন আর কৌতূহল কি থেমে আছে। এমন সময় পিছন থেকে একজোড়া মমতা ভরা হাত আলতো করে নীরবের কাঁধে রাখে। স্পর্শটা হঠাৎ পাওয়ায় নীরব একটু চমকে ঘাড় ঘুরিয়ে তাকায়। দেখে আমজাদ চৌধুরী এবং লিলি চৌধুরী দাঁড়িয়ে আছে মলিন মুখে তার দিকে তাকিয়ে। নীরবের চোখে সঙ্গে সঙ্গে কিছুটা কৌতূহল, কিছুটা করুণার ছায়া পড়ে। তিনি বুঝে ফেলেন অনন্যার আচরণে দুজনের মন খারাপ হয়েছে। তাদের মুখ দেখে নীরবের হাসি একটুখানি আশ্বস্ত হাসি ফুটে ওঠে। মন খারাপ করবেন না আঙ্কেল আন্টি, অনন্যা হয়তো এখন মানসিকভাবে অনেক চাপের মধ্যে আছে। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি, অনন্যা কি কোনো কারণে মানসিকভাবে ভেঙে পড়েছে? মানে কখনো কি সে কারো কাছ থেকে আঘাত পেয়েছে, বা কেউ কি তাকে অবহেলা করেছে, ভালোবাসায় প্রতারিত হয়েছে, এমন কিছু কি ঘটেছিল ওর সাথে? আমজাদ চৌধুরী একটু থেমে গভীর নিঃশ্বাস ফেলেন। চোখের কোণে যেন এক ফোঁটা পানি চকচক করে উঠল। নিজের ভুলের শাস্তি পাচ্ছে ও এখন নীরব, কিন্তু সে বুঝতে চাইছে না। আমি কখনোই তার ক্ষতি চাইনি। সে মনে করে আমি তাকে বুঝি না, কিন্তু আমি তো ওর বাবা। আমি কিভাবে ওর কষ্ট বুঝবো না বলো? ভুল করেছে সে নিজে, আর অপরাধে বানিয়েছে আমাদেরকে। বলো নীরব, বাবা মা হিসাবে আমাদের কোনো দায়িত্ব নেই? আমরা কি আমাদের মেয়ের খেয়াল রাখবো না? তার নিরাপত্তা নিশ্চিত করবো না? বিপদে পড়লে কি তার রক্ষা করব না? নীরব কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর আস্তে গলায় বলে, আঙ্কেল, আপনি যা বললেন তা একদম সত্যি। সন্তানের জন্য বাবা মায়ের ভালোবাসা কখনো প্রশ্নবিদ্ধ হতে পারে না। কিন্তু যদি কিছু মনে না করেন, আমি জানতে চাই অনন্যার জীবনে আসলে কি ঘটেছিল। আমি ওর মধ্যে এক ধরনের ভয় দেখছি, যেন সে কারোর প্রতি বিশ্বাস হারিয়ে ফেলেছে। ওর চোখে একটা গভীর আতঙ্ক থাকে, যেন সে কোনো ভয়ঙ্কর অতীতের সঙ্গে প্রতিনিয়ত লড়ছে। যদি আপনারা অনুমতি দেন, আমি জানতে চাই ওর জীবনে এমন কি ঘটেছিল। লিলি চৌধুরী তখনও চুপচাপ ছিলেন, তার চোখে অদ্ভুত কষ্টের ছায়া। হঠাৎ তিনি আস্তে করে বললেন, বিষয়টা ঠিক এমন না বাবা। আমার মেয়ে আগে এমন ছিল না, হাসি খুশি প্রাণবন্ত, সবার প্রিয় ছিল, কিন্তু হঠাৎ করে বদলে গেল সব কিছু। যেন এক রাতে অন্য কেউ হয়ে গেল আমার অনন্যা। আমরা চেষ্টা করেছি জানতে, বুঝতে, কিন্তু ও কাউকে নিজের কাছে আসতে দেয় না এখন। নীরব ধীরে ধীরে এগিয়ে গিয়ে এসে কোমল গলায় বলল, আন্টি, যদি কিছু মনে না করেন, আপনি কি আমার সঙ্গে পুরো ঘটনাটা শেয়ার করতে পারেন?
আমি হয়তো সাহায্য করতে পারবো। আমার মনে হয় অনন্যা খুব একা, সে চায় কেউ তাকে বুঝুক, কিন্তু সাহস পাচ্ছে না বলতে। লি চৌধুরী কিছুক্ষণ নীরবের মুখের দিকে তাকিয়ে থাকলেন, তারপর নিঃশ্বাস ফেললেন। সব বলবো বাবা একদিন তোমাকে, কিন্তু এখন না। তুমি তো এখনো পুরোপুরি সুস্থ নাও, হসপিটাল থেকে ফিরছো সবে। এতটুকু শরীর এত ধকল গেছে তোমার উপর, এখন তোমার দরকার বিশ্রাম। আগে তুমি রেস্ট নাও, ভালো করে খাও, ওষুধ খাও, তারপর কোনো একদিন আমি তোমাকে সব বলবো। নীরব একটু কিছু বলতে গিয়েও থেমে যায়, মাথা নাড়ে সম্মতিসূচক ভঙ্গিতে। তখন আমজাদ চৌধুরী এগিয়ে এসে মৃদু হাসলেন। হ্যাঁ, ঠিকই বলেছ লিলি। চলো বাবা, তোমাকে তোমার রুমটা দেখিয়ে দিই। ফ্রেশ হয়ে কিছু খেয়ে নাও, তারপর ওষুধ খাও। কাল থেকে তোমার ওপর অনেক দায়িত্ব আসবে, শরীরটা ভালো রাখতে হবে। গত কয়েকদিন ধরে তোমার যা কষ্ট গেছে, তাতে একটু বিশ্রাম তোমার প্রাপ্য। নীরব চুপচাপ দুজনের সঙ্গে হাঁটতে থাকে। পেছনে পড়ে থাকা অনন্যার দরজার দিকে শেষবারের মতো একবার তাকায় সে। সেই দরজার ওপাশে আছে হাজারটা প্রশ্ন, উত্তরহীন কষ্ট আর এক অজানা মেয়ের ভেতরের ঝড়। নীরবের রুমে বিকেলের আলো হালকা ঢলে পড়েছে জানালা দিয়ে। টেবিলের ওপর ল্যাপটপ খোলা, একপাশে ফাইল আর ফোনে তখন চলছিল অফিসের আলাপ। হ্যালো। হ্যাঁ বাদশা সাহেব, কিছুদিন আগে আমাদের কোম্পানির সঙ্গে একটা ডিল সাইন করার কথা ছিল না, যেটা আমি অস্ট্রেলিয়ায় যাওয়ার কারণে পিছিয়ে গেল বা ক্যান্সেল হয়ে গেল, যাই বলেন আর কি। আচ্ছা, কোম্পানিটার নামটা যেন কি ছিল? স্যার, আপনি কোন দিনের ডিলের কথা বলছেন? আমাদের কোম্পানির সঙ্গে তো বাংলাদেশে অনেকগুলো কোম্পানি সিরিয়াল অনুযায়ী ডিল করে। আরে বাদশা, আমি যে অস্ট্রেলিয়ান বায়ারদের দেশে গিয়েছিলাম, তাদের প্রোডাক্টগুলো ক্রস চেক করতে রুলস এবং রেগুলেশন মেনে চলার বিষয়ে আলোচনা করেছিলাম, সেই ডিলটার কথাই বলছি। ও হ্যাঁ স্যার, সেটা তো চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, তাদের সঙ্গে এই ডিলটা হওয়ার কথা ছিল। বিলটা কত টাকার ছিল জানো? আসলে স্যার, 1000 কোটি টাকার ডিল ছিল ওটা। আচ্ছা, বিলটা আমার কাছে পাঠিয়ে দিন, আমি সাইন করে দিব। ঠিক তখনই দরজার বাইরে থেকে একটি কোমল অথচ দৃঢ় কণ্ঠ ভেসে আসে। বাবা নীরব, ব্যস্ত আছো নাকি? ভিতরে আসতে পারি? নীরব হঠাৎ করে দরজার কাছ থেকে লিলি চৌধুরীর কণ্ঠ শুনে চমকে ওঠে। দ্রুত ফোনটা কেটে পকেটে রাখে, দুহাত দিয়ে চুল ঠিক করে, নিজের মুখে হাসির ছোটা ছড়ি দরজার দিকে এগিয়ে যায়। দরজা খুলে এসে মৃদু হাসিতে বলে, আরে আন্টি, কি যে বলেন না, এটা তো আপনাদেরই বাড়ি। নিজের বাড়িতে কেউ আবার পারমিশন নিয়ে আসে নাকি? আর আমি তো একজন আশ্রিতা। আপনারা আমার জন্য এত কিছু করেছেন, আর কত করবেন বলেন? এবার তো অন্তত আমাকে যেতে দেন। আর কতদিন এমন বোঝা হয়ে থাকবো বলুন? দেখো ছেলের কাণ্ড, আজ যদি তোমার জায়গায় তোমার নিজের মা থাকতো, তুমি কি তাকে এমনটা বলতে পারতে? বাবা, মা বাবার কাছে সন্তান কখনো বোঝা হয় না। তুমি কে, কোথা থেকে এলে সেসব হয়তো আমি জানি না, কিন্তু এই কয়দিনে যতটুকু তোমাকে দেখেছি, বুঝেছি তুমি একেবারে অন্যরকম মানুষ। এই সময় এমন ভালো মনের মানুষ পাওয়া খুবই বিরল। আর তুমি যখন নিজেকে আশ্রিতা বলো, তখন আমার সত্যিই কষ্ট হয়। মনে হয় তুমি আমাদের স্নেহটাকে ছোট করে দেখছো। না না আন্টি, আপনি মন খারাপ করছেন কেন? আমি তো সেভাবে বলিনি। আসলে বলতে চেয়েছিলাম, অনেক দিন তো হয়ে গেল, এবার কিছু একটা করতে হবে। আর কতদিন এমন বসে বসে থাকবো বলুন? জীবন তো থেমে থাকে না, তাই না? ঠিক বলছো, তাহলে বলো কি বলতে। ঠিক বলছো, তাহলে বলো কি করতে চাও তুমি। এখনো কিছু ঠিক করিনি আন্টি। আপাতত একটা চাকরি খুঁজছি, অন্তত নিজের খরচটা যেন নিজেই চালাতে পারি। আসলে আমি বিশ্বাস করি যোগ্যতা আছে, মেধা আছে, শরীরটাও এখন ভালো। তাহলে কেন নিজের উপর ভরসা রাখবো না? তিনটে জিনিস হারালে মানুষই হারিয়ে যায়, আমি তা হতে দিতে চাই না। আচ্ছা বলো তো, তুমি আসলে কি পড়ছো? তোমার শিক্ষাগত যোগ্যতা কতটুকু? আন্টি, আমি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন শেষ করেছি। মাস্টার্স এখনও রানিং, শেষ হয়নি। তাই নাকি? খুব ভালো তো। আচ্ছা, আমি যদি তোমাকে একটা কাজের প্রস্তাব দেই, করবে? কী রকম কাজ আন্টি?
আসলে তোমার একাডেমিক যোগ্যতার সঙ্গে পুরোপুরি মানানসই কাজ নাও হতে পারে, কিন্তু আমার এমন একটা জায়গায় খুব প্রয়োজন একজন বিশ্বস্ত, স্থির মনস্ক, পরিপক্ক মানুষ। তোমার মতো কাউকেই খুঁজছিলাম এতদিন ধরে। এই কাজটা তুমি করলে শুধু আমারই নয়, তোমার নিজের জীবনেও বড় পরিবর্তন আসবে। নীলি চৌধুরীর কথাগুলো শুনে নীরবের ভেতর এক অদ্ভুত কৌতূহল জাগে। তার চোখে ঝিলিক। কি এমন কাজ? কেন এমন করে আগ্রহী হয়ে উঠলেন নীলি চৌধুরী? মনে হচ্ছিল কোনো রহস্য লুকিয়ে আছে এই প্রস্তাবের আড়ালে। নীরব ধীরে ধীরে তার দিকে তাকিয়ে বলে, আন্টি, কেমন কাজ সেটা একটু বলবেন? লিলি চৌধুরী হালকা হেসে বললেন, সেটা এখনই বলছি না বাবা, আগে তুমি একটু ফ্রেশ হয়ে চা খাও, তারপরে আমি তোমাকে সব খুলে বলবো। কারণ কাজটা খুব সহজ না, কিন্তু খুব গুরুত্বপূর্ণ। নীরব থমকে দাঁড়িয়ে থাকে। মনে হচ্ছিল জীবনে নতুন অধ্যায়ের দরজাটা যেন ঠিক এই মুহূর্তে খুলে যাচ্ছে, কিন্তু সেই দরজার ওপাশে কি আছে তা যেন নিজেও জানে না। সন্ধ্যার হালকা আলো ঘরে ঢুকেছে পর্দার ফাঁক দিয়ে। টেবিলের ওপর ধোয়া ওঠা চায়ের কাপ থেকে ভেসে আসছে মিষ্টি সুবাস। নীরব নিজের কাপটা হাতে নিয়ে ধীরে ধীরে চুমুক দিচ্ছে, আর লিলি চৌধুরী তাকিয়ে আছেন তার দিকে নিঃশব্দে এক গভীর ভাবনায়। নীরব কাপটা নামিয়ে রাখলো বিছানার পাশে, তারপর মৃদু হেসে বলল, আন্টি, আজকে খুব চুপচাপ মনে হচ্ছে আপনাকে। কি যেন চিন্তা করছেন মনে হচ্ছে। লিলি চৌধুরী কিছু না বলে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলেন নীরবের দিকে। তার চোখে একরাশ মমতা, সঙ্গে যেন অজানা এক সিদ্ধান্তের ভার। নীরব বুঝতে পারছিল আজকের এই নীরবতা কেবল নিস্তার নয়, বরং কোনো গুরুত্বপূর্ণ কথার পূর্ব ভূমিকা। বলুন না আন্টি, কিছু কি বলতে চাচ্ছিলেন? হ্যাঁ বাবা, একটা কথা আছে, বরং একটা প্রস্তাব বলো। প্রস্তাব? কেমন প্রস্তাব? তুমি তো বলছিলে কাজ খুঁজছো, তাই না? তোমার মতো শান্ত, স্থির, ধৈর্যশীল ছেলেকে আমি অনেক দিন ধরেই খুঁজছিলাম। এমন একজন মানুষ দরকার ছিল যে কেবল কাজ করবে না, বরং একজন মানুষকে বোঝার ক্ষমতা রাখবে। মানে আন্টি, কি ধরনের কাজ সেটা? কাজটা একটু আলাদা নীরব। আমি চাই তুমি আমার মেয়ে অনন্যার বডিগার্ড হও। কি? অনন্যার বডিগার্ড? নীরব যেন মুহূর্তের জন্য বাকরুদ্ধ হয়ে যায়। সে ভাবছিল লিলি চৌধুরী নিশ্চয়ই মজা করছেন, কিন্তু না, তার মুখে একটিও হাসির রেখা নেই, চোখে এক ধরনের গভীর উদ্বেগ। আন্টি, আপনি কি সিরিয়াস? মানে আমি তো নিরাপত্তা বাহিনীর কেউ না, আবার পেশাদার বডিগার্ডও না। আপনি আমাকে কেন এমন কাজের প্রস্তাব দিচ্ছেন? জানি বাবা, তুমি পেশাদার নও, কিন্তু আমার মেয়ের জন্য পেশাদার মানুষ যথেষ্ট নয়। ওর জন্য দরকার এমন একজন যার মধ্যে আছে ধৈর্য, সহানুভূতি আর মানবিকতা। আমার মেয়ে অনন্যা খুব কঠিন মানুষ, বদমেজাজি, রাগী, কারো কথায় কান দেয় না, নিজের জগতে বন্দী হয়ে আছে। অনেকেই এসেছে, অনেকেই চেষ্টা করেছে ওর পাশে থাকতে, কেউ টিকতে পারেনি। লিলি চৌধুরীর চোখে হালকা জল টলমল করছিল, তার কণ্ঠ কেঁপে উঠল। আমি জানি না ওর কি হয়েছে, তবে জানি ওর পাশে এখন একজন দরকার যে ওকে বোঝার চেষ্টা করবে, ধৈর্য ধরে পাশে থাকবে, রাগে নয় শান্তিতে জয় করবে ওর মন। তুমি সেই মানুষ নীরব। তোমার শান্ত স্বভাব, বিনয়, এইসব হয়তো ওর জীবনে কিছুটা আলো আনতে পারবে। আন্টি, আপনি জানেন আমি কখনো কাউকে অবহেলা করি না, কিন্তু এই কাজটা, মানে যদি আমি ব্যর্থ হই? ব্যর্থতা নয় বাবা, চেষ্টা করাটাই সাফল্য। তুমি শুধু তোমার মতো থেকো, শান্ত, ধৈর্যশীল। আমি বিশ্বাস করি তোমার উপস্থিতিতেই অনন্যার জীবনে পরিবর্তন আসবে। নীরব কিছুক্ষণ চুপ করে রইল। তার চোখে তখন এক অদ্ভুত দৃঢ়তা, সঙ্গে কৌতূহল। সে বুঝতে পারছিল এই কাজটা শুধু চাকরি নয়, বরং একটি অজানা গল্পের সূচনা। নীরব আস্তে করে মাথা নাড়ল। আচ্ছা আন্টি, আমি রাজি, তবে একটা শর্ত আছে। আমি অনন্যার পাশে থাকবো একজন রক্ষক হিসেবে। আমি তার জীবনে হস্তক্ষেপ করব না যতক্ষণ না সে নিজে দরজা খুলে দেয়। এটাই তো চেয়েছিলাম নীরব, এভাবেই তুমি আলাদা, এ কারণেই তোমাকে বেছে নিয়েছি। দুজনের মধ্যে এক নীরব চুক্তি হয়ে গেল, একজন মায়ের আশা আর এক তরুণের দায়িত্ব, যেখানে শুরু হতে যাচ্ছে এক নতুন অধ্যায়। নীরব তখনও জানতো না এই দায়িত্বের ভেতরে লুকিয়ে আছে তার নিজের ভাগের মোড় আর অনন্যার জীবনের অন্ধকার সত্য। এরপর নীরবকে অনন্যার বডিগার্ড হিসেবে নিয়োগ দেওয়া হয়। খবরটা শুনে প্রথমে একটু থমকে যায় সে, তারপর নিজের মনে নিজেই কথা বলতে শুরু করে। কোথায় ছিলাম, কি ছিলাম, আর এখন কোথায় এসে পড়েছি? নীরব, তোর কপালে এমনই লেখা ছিল বোধহয়। আগে যে নিজে সিকিউরিটি টিমের আওতায় ছিল,
এখন সেই নাকি বডিগার্ড হবে। হা হা হা, কপালের খেলা বুঝলি। ব্যাপার না, নতুন অভিজ্ঞতা হিসেবে নিচ্ছি। জীবন মানেই তো চমক। এবার দেখি এই এক্সপেরিয়েন্সটা কেমন হয়। ব্যাপার না, বিষয়টা বেশ ইন্টারেস্টিং। নিজের মনে এমন সব কথা ভেবে নীরব একরকম মুচকি হাসে। তারপর সে ফ্রেশ হয়ে যায়, নতুন শার্ট পরে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে একটু গুছিয়ে নেয়। তার চোখে মুখে একরকম আত্মবিশ্বাস, যেন নিজেকে আবার প্রমাণ করার প্রস্তুতি নিচ্ছে। সকালের নাস্তা শেষ করে নীরব বেরিয়ে পড়ে অনন্যাদের অফিসের উদ্দেশ্যে। রাস্তা ধুলো আর ট্রাফিকের ভিড় পেরিয়ে অবশেষে সে পৌঁছে যায় ভিড়ে সেই বিশাল কর্পোরেট বিল্ডিংয়ের সামনে, যেখানে আজ থেকে শুরু হবে তার নতুন অধ্যায়। অফিসে ঢুকে সে কিছুটা সংকোচ নিয়ে রিসেপশনের দিকে এগিয়ে যায়। রিসেপশন ডেস্কে এক তরুণী ব্যস্তভাবে কিছু ফাইল গোছাচ্ছিল। এক্সকিউজ মি মিস, আসলে আজ আমার অফিসে প্রথম দিন। আমাকে অনন্যা ম্যাডামের বডিগার্ড হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আপনি কি দয়া করে বলতে পারবেন অনন্যা ম্যাডামের কেবিনটা কোথায়? ও তাই নাকি স্যার, আপনি একটু বসুন, আমি এখনই ম্যাডামের সঙ্গে কথা বলে জানাচ্ছি। লামিয়া ফোন তুলে ডায়াল করে। হ্যালো ম্যাডাম, আজ আপনার জন্য যে বডিগার্ড নিয়োগ দেওয়া হয়েছে উনি এসেছেন। আপনি যদি চান ওনাকে আপনার কেবিনে পাঠিয়ে দেই। পাঠিয়ে দিন, আমি অপেক্ষা করছি। ঠিক আছে ম্যাডাম। ফোন রেখে নীরবের দিকে তাকিয়ে, স্যার, ম্যাডাম আপনাকে এখনই তার কেবিনে দেখতে চাচ্ছেন। আপনি আমার সঙ্গে আসুন, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। নীরব মাথা নেড়ে সম্মতি জানায়। তারপর ধীরে ধীরে লামিয়ার সঙ্গে করিডোর দিয়ে হাঁটতে শুরু করে। তার প্রতিটি পদক্ষেপে এক মিশ্র অনুভূতি কাজ করছিল, কৌতূহল, উত্তেজনা আর সামান্য ভয়। সে ভাবছিল, কেমন মানুষ এই অনন্যা চৌধুরী, নাম শুনেছি অনেক। মেয়ে হিসাবে সে কেমন, তার বাড়িতে গিয়ে আমি স্বচক্ষে দেখে এসেছি। এখন দেখা যাক বস হিসাবে তিনি কেমন হয়। এখন সামনে দেখা হবে, দেখা যাক কেমন বস তিনি। নীরব কিছুটা নার্ভাসনেস নিয়ে লামিয়া পিছু পিছু হাঁটতে থাকে, কিন্তু তাকে দেখে বোঝা যাচ্ছে না সে ভিতরে ভিতরে প্রচণ্ড নার্ভাস। তাকে দেখে মনে হচ্ছে সে কত না কনফিডেন্ট নিয়ে সামনের দিকে এগিয়ে চলেছে। আবার তার মনে এটাও চলছে যে সে বাড়িতে সবার সঙ্গে যেমন ব্যবহার করেছিল অফিসে কি তেমন ব্যবহার করবে, আর যদি করে তাহলে নীরব সেটা কিভাবে হ্যান্ডেল করবে। এইসব হাজার চিন্তা ভাবনার মাঝে বিভোর হয়ে সে লামিয়ার সাথে গিয়ে একটা কেবিনের সামনে দাঁড়ায় এবং লামিয়া নক করে পারমিশন নেয় ভিতরে যাওয়ার জন্য। ভেতর থেকে যখন তাকে পারমিশন দেওয়া হয় তখন লামিয়া দরজাটা হালকা খুলে নীরবকে ভেতরে যাওয়ার উদ্দেশ্যে বলে। লামিয়া সেখান থেকে চলে যায় এবং নীরব ভীতু পায়ে সামনের দিকে এগিয়ে যায়। নীরব জানত অনন্যা চৌধুরী শুধু নামটার পেছনে আছে একরকম ভয়, একরকম তীক্ষ্ণতা। ঢাকা শহরের ব্যবসায়ী দুনিয়ায় সবাই জানে এই মেয়েটি যতটা সুন্দর তার মেজাজ ততটাই ভয়ঙ্কর। অহংকার যেন তার রক্তে মিশে আছে। ছোটবেলা থেকে তাকে মানুষ করেছে কঠোর শাসনে, উচ্চ বংশের গর্ব আর ব্যবসার অঙ্কে। তার হাসি যেমন দুর্লভ, তেমনি তার রাগ দেখলে অফিসের লোক পর্যন্ত দম বন্ধ করে ফেলে। নীরব সেটা জানতো, তবু আজকের দিনটা তার জন্য অন্যরকম। সে ভেবেছিল প্রথম দিন বলে হয়তো অনন্যা একটু সংযত থাকবে, অন্তত একটা প্রফেশনাল আচরণ করবে। কিন্তু সে জানতো না ঝড় সামনে দাঁড়িয়ে আছে, আর সেই ঝড়ের নাম অনন্যা চৌধুরী। লামিয়া করিডোরের শেষ প্রান্তে এসে থামল। কাছের দেওয়াল ঘেরা বিশাল কেবিনের দরজার পাশে চকচকে নাম ফলক, অনন্যা চৌধুরী, ম্যানেজিং ডিরেক্টর। লামিয়া দরজায় হালকা টোকা দিল। ভেতর থেকে শীতল কিন্তু কৃতিত্বপূর্ণ কণ্ঠ ভেসে এলো। কামিন। লামিয়া দরজা খুলে বলল, ম্যাডাম, উনি আপনার নতুন বডিগার্ড, নীরব স্যার। অনন্যা তখন তার ডেস্কে বসে ফাইল দেখছিল। গাঢ় নীল ফর্মাল ব্লেজার, চুলটা টাইট বান করা, কানে হালকা পাল ইয়ারিং, একটা রাজকীয় অথচ শীতল উপস্থিতি। তার মুখে ছিল নিখুঁত শান্ত ভাব, কিন্তু সেই শান্তির নিচে যেন আগ্নেয়গিরি লুকিয়ে আছে। নীরব ভিতরে ঢুকে এক পা এগিয়ে এলো, মাথা নিচু করে বলল, গুড মর্নিং ম্যাডাম। অনন্যা ধীরে ধীরে মুখ তুলে তাকালো। চোখের দৃষ্টি একদম সোজা গিয়ে পড়ল নীরবের মুখে। মুহূর্তে যেন তার কপালের ভাঁজ গভীর হলো। কয়েক সেকেন্ড নীরবের দিকে তাকিয়ে থাকার পর অনন্যা একরকম ঠান্ডা স্বরে বলল, ও, আপনি সেই ছেলে তাই না? সেদিন আমার বাবা মায়ের সঙ্গে আমাদের বাড়িতে এসেছিলেন এবং খুব অ্যাটিটিউড দেখিয়ে গিয়েছিলেন তাই না?
জি ম্যাডাম, সেদিন আসলে কথাটা শেষ হবার আগেই অনন্যা টেবিলের কলমটা নামিয়ে রেখে কটাক্ষ ভরে বলল, থামুন, আমি জানি আপনি কি বলতে যাচ্ছেন। আপনি সেদিন এমনভাবে আমার বাবা মাকে প্রভাবিত করেছেন যে তারা এখন আপনাকে আমার গলায় ঝুলিয়ে দিয়েছে একজন বডিগার্ড হিসাবে। তার কণ্ঠে বিরক্তি আর ব্যঙ্গ দুটোই ছিল। এক মুহূর্তে পুরো রুমে পরিবেশ ঠান্ডা হয়ে গেল। নীরব মুহূর্তের জন্য চুপ করে দাঁড়িয়ে রইল। তার চোখে কোনো ভয় ছিল না, বরং একটা স্থিরতা। সে জানত এই মেয়েটি তাকে অপমান করবে, তবু সে নিজের শান্তি হারাতে রাজি নয়। ম্যাডাম, আমি কাউকে প্রভাবিত করতে আসিনি। আপনার বাবা মা নিজেরাই সিদ্ধান্ত নিয়েছেন, আমি শুধু আমার দায়িত্ব পালনের জন্য এসেছি। অনন্যা হালকা হেসে উঠে চেয়ারের পেছনে হেলান দিল। সেই হাসিতে মিষ্টি কিছু ছিল না, ছিল নিখাত তীর্যকতা। আবারও অনন্যা সেই আগের মতোই। দায়িত্ব? আমার দায়িত্বে কেউ থাকতে পারবে না মিস্টার নীরব। আমি নিজের দায়িত্ব নিজেই নিতে পারি। আর আপনি আপনি আমার বডিগার্ড হবেন, এটা শুনলেই হাসি পায়। আপনার দরকার নেই। আমি কাউকে সঙ্গে নিয়ে ঘুরে বেড়ানোর মুডে নেই। তার প্রতিটি শব্দ যেন বিষের মতো ঝরে পড়ছিল, কিন্তু নীরব একটা কথাও ফিরিয়ে দিল না। সে শুধু শান্তভাবে অনন্যার চোখের দিকে তাকিয়ে রইল। হয়তো ভাবছিল এই অহংকার, এই রাগের ভেতরে আসলে একা একটা মন লুকিয়ে আছে, যে নিজের চারপাশে প্রাচীর তুলে রেখেছে। নীরব নিঃশব্দে মাথা নত করল, ধীরে ধীরে বলল, ঠিক আছে ম্যাডাম, তবু আমি আমার কাজ করব যতক্ষণ না আপনি আনুষ্ঠানিকভাবে আমাকে সরিয়ে দেন। আমার কাজ আপনার নিরাপত্তা নিশ্চিত করা, সেটা আমি করব। আপনি রাগ করবেন, অপমান করবেন, তাও আমি পিছু হটব না। অনন্যা কিছুক্ষণ চুপ করে রইল নীরবের কথা শুনে। তার চোখে এক মুহূর্তের জন্য অচেনা এক দৃষ্টি ঝলকে উঠল, হয়তো বিস্ময়, হয়তো খানিক শ্রদ্ধা। কিন্তু সে দ্রুত সেটা আড়াল করে ঠান্ডা কণ্ঠে বলল, যা ইচ্ছা করুন, কিন্তু আমার সামনে বেশি আসবেন না। আর কোনো জ্ঞানের কথা বলার প্রয়োজন নেই। নীরব কিছু না বলে হালকা মাথা নাড়ল, তারপর ধীরে ধীরে ঘুরে বেরিয়ে গেল রুম থেকে। রুমের ভেতরে একা বসে অনন্যা কিছুক্ষণ জানালার দিকে তাকিয়ে রইল। তার চোখে মিশেছিল এক অজানা ভাবনা, যেটা সে নিজেও বুঝতে পারছিল না। সেদিনে সেই তীব্র মুখোমুখির পরও নীরব নিজের কাজের প্রতি একটু অবহেলা করেনি। সে জানত সময়ই একমাত্র জবাব দেয় সব প্রশ্নের। তাই সে মনোযোগ দিয়ে নিজের দায়িত্ব পালন করতে শুরু করে। প্রতিদিন সকালবেলা অফিসে পৌঁছে সে পুরো এলাকাটা ঘুরে দেখে, অনন্যার গাড়ির নিরাপত্তা চেক করে। এমনকি অনন্যা যে দিক দিয়ে বের হয় সেটাও তার চোখের আড়াল যায় না। প্রথম দিকে অনন্যা খুব একটা পাত্তা দিত না, তার চোখে নীরব ছিল শুধুই এক বডিগার্ড। কিন্তু সময় যত গড়ালো, পরিস্থিতি বদলাতে শুরু করলো। এর মধ্যে বেশ কয়েকবার অনন্যার উপর হামলার চেষ্টা হয়েছে। একবার অফিস থেকে ফেরার পথে অন্ধকার গলিতে মোটরসাইকেলে করে কিছু দুষ্কৃতিকারী তাদের গাড়ি থামিয়ে দেয়। মুহূর্তের মধ্যে নীরব গাড়ি থেকে নেমে গিয়ে নিজের শরীরটাকে ঢাল বানিয়ে অনন্যাকে রক্ষা করে। তার দ্রুত সিদ্ধান্ত আর নিখুঁত প্রতিক্রিয়ায় হামলাকারীরা পালিয়ে যায়। আরেকবার রাতে কোনো অজানা ব্যক্তি অনন্যার বাসায় ঢোকার চেষ্টা করেছিল। সিসিটিভিতে সন্দেহজনক নড়াচড়া দেখে নীরব একাই দৌড়ে নিচে নেমে পড়ে। সে লোকটিকে ধরে ফেলে এবং পুলিশের হাতে তুলে দেয়। প্রতিবারই অনন্যা বিস্মিত হয়ে দেখেছে এই মানুষটা শুধু তার দায়িত্ব পালন করছে না, বরং নিজের জীবনে ঝুঁকি নিয়েও তাকে রক্ষা করছে। নীরবের এই নিষ্ঠা, সততা ও সাহসিকতা দেখে অনন্যার বাবা আমজাদ চৌধুরী এবং মা লিলি চৌধুরী ভীষণ খুশি হন। তারা যেন ধীরে ধীরে নীরবকে পরিবারের একজন হিসেবেই মেনে নিতে শুরু করেন। অনন্যা যখন বাইরে যায় তখন তারা নিশ্চিন্ত থাকেন, কারণ জানেন নীরব আছে তার পাশে। একজন বাবা মায়ের কাছে এর চেয়ে বড় শান্তি আর আস্থার কিছু থাকতে পারে না। আমজাদ চৌধুরী প্রায়ই বলতেন, এবার মনে হয় নিশ্চিন্তে চোখ বন্ধ করে ঘুমাতে পারবো। লিলি চৌধুরীও প্রায় নীরবকে দেখে মায়ামাখা চোখে বলতেন, বাবা, তুই না থাকলে আমাদের মেয়েকে এতটা নিরাপদ ভাবতেও পারতাম না। একদিন রাতে অফিস থেকে সবাই চলে যাওয়ার পর নীরব একা ছাদের উপর দাঁড়িয়েছিল। আকাশ ছিল মেঘলা, হালকা বাতাস বইছিল। তার চোখ উপরের দিকে স্থির, যেন কোনো অজানা কিছুর উত্তর খুঁজছে। চোখের পাতা ভারী, মুখে গভীর চিন্তার রেখা। হয়তো সে ভাবছিল নিজের অতীত হারানো পরিবার বা সেই দুর্ঘটনার রাত, যেদিন সব কিছু বদলে গিয়েছিল। ঠিক তখনই পিছন থেকে নরম কণ্ঠে ডাক শোনা গেল, নীরব।
নীরব একটু চমকে ঘুরে দাঁড়ায়, দেখে আমজাদ চৌধুরী ও লিলি চৌধুরী দুজনেই তার পেছনে দাঁড়িয়ে। লিলি চৌধুরী ধীরে ধীরে এগিয়ে এসে তার কাঁধে আলতো করে হাত রাখলেন। নীরব হালকা কেঁপে উঠল, চোখের কোণে জমে থাকা পানিটা সে দ্রুত মুছে ফেলল, কিন্তু তার অভিজ্ঞ চোখ এড়ালো না লিলির দৃষ্টি। এমন করছো কেন বাবা? তুমি কি কাঁদছিলে? আমাদের কোনো ভুল হয়েছে? আমরা কি এখনো তোমার আপনজন হয়ে উঠতে পারিনি? তুমি কি এখনো তোমার পরিবারকে মিস করো? আমাদেরকে কি তুমি পরিবার বলতে পারো না? বলো না বাবা, আমরা কি তোমার মা বাবা হয়ে উঠতে পারি না? তার কণ্ঠে ছিল এক অদ্ভুত করুণা, এক মায়ার গভীরতা, যেটা মা ছাড়া আর কেউ বুঝতে পারে না। নীরব এবার নিজেকে আর সামলাতে পারল না, তার চোখ ভিজে উঠল, বুকের ভেতর জমে থাকা কষ্টটা যেন হু হু করে বেরিয়ে এলো। সে মাথা নিচু করে বলল, আপনারা আমার সঙ্গে কোনো ভুল করেননি আন্টি, বরং আপনারাই আমাকে নতুন জীবন দিয়েছেন। সেদিন দুর্ঘটনার পর আমি প্রায় মৃত হয়ে পড়েছিলাম, কেউ পাশে ছিল না, কিন্তু আপনারা আমাকে শুধু চিকিৎসা করাননি, আমার পাশে থেকেছেন, সেবা করেছেন, ভালোবেসেছেন। আমার হয়তো আপনজন নেই, কিন্তু আজ মনে হচ্ছে আমি একা নই। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ সারা জীবনের জন্য। লিলি চৌধুরী চোখের পানি আটকে রাখতে পারলেন না, তিনি নীরবকে জড়িয়ে ধরলেন। আমজাদ চৌধুরী পাশে এসে বললেন, বাবা, তুই এখন আমাদের পরিবারের অংশ, এটা ভুলে যাস না। অনন্যার নিরাপত্তা শুধু শুধু নয়, তোর সুখ শান্তিও এখন আমাদের দায়িত্ব। তিনজন কিছুক্ষণ নীরব ছাদের অন্ধকার আকাশের নিচে চুপচাপ দাঁড়িয়ে রইল। বাতাসে তখন এক অজানা উষ্ণতা, একটা নতুন সম্পর্কের জন্ম যেন নীরবতার মধ্যে সম্পূর্ণ হলো। তিনজন কিছুক্ষণ ছাদের উপর দাঁড়িয়ে নীরবতা পালন করছিল। রাতের আকাশে তারাগুলো নিঃশব্দে ঝলমল করছিল, যেন পৃথিবীর নিচের এই তিনটি ক্লান্ত মানুষকে সান্ত্বনা দিচ্ছে। হঠাৎ সেই নীরবতা ভেঙে গেল। আমজাদ চৌধুরী গভীর নিঃশ্বাস ফেলে নরম কণ্ঠে বললেন, বাবা, তুমি সেদিন জানতে চেয়েছিলে না আমাদের মেয়ে অনন্যা কেন এমন বদমাজেজি হয়ে গেল? কেন সে এতটা রাগী, একঘেয়ে আর কষ্টে ভরা? জানো, আমার মেয়ে কখনো এমন ছিল না। ছোটবেলা থেকে অনন্যা ছিল হাসিখুশি, প্রাণবন্ত, নরম মনের। ছোটবেলা ছিল হাসিখুশি, প্রাণবন্ত, নরম মনটার একেবারে অন্যরকম মেয়ে। সে ছিল আমার প্রাণ। কিন্তু হঠাৎ করেই যেন পৃথিবী সব আলো নিভে গেল, ডিপ্রেশনে পড়ে গেল সে। ভুল মানুষের মায়াজাল আটকে গেল। একসময় এমনভাবে ভেঙে পড়ল যে আমার সে হাসি খুশি মেয়েটা দিন দিন চুপচাপ, তিক্ত আর রাগী হয়ে গেল। এখন থেকে আমার নিজেরই আফসোস হয়, আমি কি ভুল করেছিলাম? আমার একমাত্র মেয়ের জন্য কি আমি ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম? তবে কি দোষটা সবই আমারই ছিল? এইভাবে নিজেকে দোষ দিও না আমজাদ। বাবা হিসেবে তুমি যা করেছো সেটা তোমার মেয়ের মঙ্গলের জন্যই করেছো। এখন যা ভালো মনে হয়েছে সেটাই করেছো। তোমার জায়গায় আমি থাকলে হয়তো একই কাজ করতাম। মানুষ তো ভবিষ্যৎ জানে না, তাই ভুল করেই শেখে। তুমি তোমার মেয়ের ভালো চেয়েছো, এটাই তো সবচেয়ে বড় সত্য। জানি লিলি, তবুও মন মানে না। একটা ভুল সিদ্ধান্তই তো সব উল্টোপাল্ট করে দিলে হয়। একটা ভুল সিদ্ধান্তই তো সব উলট পালট হয়ে গেল। আমার মেয়েটি তো এমন ছিল না, তাহলে কেন সে এমন হয়ে গেল? দুজনের চোখেই তখন জল টলমল করছিল। তারা দুজন নিজেদের দুঃখে ডুবে গেলেন। পাশে দাঁড়িয়ে নীরব নিঃশব্দে সব শুনছিল। তার চোখে মিশেছিল শ্রদ্ধা, বিস্ময় আর একটা অদ্ভুত কষ্ট। সে বুঝতে পারল একজন বাবা মা কত গভীরভাবে তাদের সন্তানের জন্য ভাবতে পারে, কষ্ট পেতে পারে। নীরব মনে মনে ভাবতে লাগলো, আচ্ছা, পৃথিবীর সব বাবা মা কি আঙ্কেল আন্টির মতো এমন হয়? সব বাবা মা কি সন্তানের জন্য এইভাবে কাঁদে, এইভাবে আগলে রাখে? কত ভাগ্যবান তারা, যারা এমন বাবা মায়ের ভালোবাসা পায়। আর আমি তো এমন ভালোবাসা কোনোদিন পাইনি। এক ফোঁটা অজান্তে চোখের কোণে জমে থাকা জল গড়িয়ে পড়ল। নীরব বাস্তবে ফিরে এসে ধীরে ধীরে বলল, আচ্ছা আঙ্কেল আন্টি, অনন্যার জীবনে আসলে কি ঘটেছিল? সে কি এমন ভুল করেছিল যার কারণে আজও আপনাদের প্রতি এত ক্ষোভ পুষে রেখেছে? সে কেন আপনাদের থেকে এত দূরে সরে গেছে? হ্যাঁ বাবা, আজ আর কিছু লুকাতে চাই না। তুমি আমাদের পরিবারের অংশ, তাই আজ সব বলবো। অনন্যা তখন ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে।
সেই সময় তার বন্ধুত্ব হয় শরীফ রহমানের ছেলে সাইফ রহমানের সঙ্গে। শরীফ রহমান আমার ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী। তার ছেলে সাইফ দেখতে শুনতে ভালো, কিন্তু ভিতরে ছেলে একেবারে কুটিল ধূর্ত। সে আমার মেয়ের সরলতা, মিষ্টি ব্যবহার, ভালো মন সবকিছুর সুযোগ নিয়েছিল। ধীরে ধীরে অনন্যা তাকে ভালোবেসে ফেলে, কিন্তু সাইফ কখনো আমার মেয়েকে ভালোবাসেনি। সে চেয়েছিল আমার ব্যবসা নষ্ট করতে, আমার মেয়েরকে ব্যবহার করে আমাকে আঘাত করতে। আমজাদ চৌধুরী কিছুক্ষণ থেমে গেলেন, তার কণ্ঠ ভারী হয়ে উঠল। তারপর বললেন, যখন জানতে পারি সাইফ আর তার বাবা আমার মেয়েকে একটা ফাঁদে ফেলতে যাচ্ছে, তখন আমি নিজে তাদের সঙ্গে দেখা করি। আমি তাদের অনুরোধ করি যে আমার মেয়ের ক্ষতি না করে। তারা তখন আমাকে একটা শর্ত দেয়, আমি যদি সাজ্জাদ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ সঙ্গে 100 কোটি টাকার সেই ডিলটা বাতিল করি, তাহলে তারা আমার মেয়ের জীবন থেকে দূরে যাবে। আমি অনেক ভেবেছিলাম, একদিকে বিশাল ব্যবসা, আরেকদিকে আমার মেয়ের জীবন। শেষ সিদ্ধান্ত নিয়েছিলাম, টাকা আমি আবার উপার্জন করতে পারবো, কিন্তু মেয়েকে হারালে কিছুই পারবো না। আমি তাই ডিলটা বাতিল করে দেই। অবিশ্বাস্য। মানে আপনি নিজের সাম্রাজ্য হারিয়েছেন শুধু মেয়েকে বাঁচানোর জন্য? হ্যাঁ বাবা, আমি একজন ব্যবসায়ী নই, একজন বাবা। কিন্তু দুর্ভাগ্য, সাইফ রহমানের হয়তো আমার মেয়েকে অন্যভাবে বুঝিয়েছিল। যখন সে আমার মেয়েকে এড়িয়ে যেতে শুরু করে, অনন্যা ভাবে আমি সব কিছু পরিকল্পনা করে করেছি। সে ভুল বুঝে আমাকে দোষ দেয়। তখন থেকেই সে বদলে যায়, রাগী, গম্ভীর আর চুপচাপ। কথাগুলো বলতে বলতে আমজাদ চৌধুরীর গলাটা ভারী হয়ে এলো। লিলি চৌধুরী নিঃশব্দে চোখ মুছছিলেন। নীরব সামনে এসে দুজনের পাশে দাঁড়ালো, ধীরে ধীরে বলল, আঙ্কেল, আপনি কষ্ট পাবেন না। আপনি যা করেছেন সবই আপনার মেয়ের ভালোর জন্য। একজন বাবা হিসেবে আপনি সঠিক কাজই করেছেন। যদি সাইফ রহমান সত্যি আপনার মেয়েকে ভালোবাসতো, তাহলে সে কখনোই সামান্য একটা ডিলের বিনিময়ে তাকে ছেড়ে দিত না। তাই নিজেকে দোষী ভাববেন না, বরং গর্ব করুন। আপনি একজন প্রকৃত বাবা। আমজাদ চৌধুরী কিছুক্ষণ চুপ করে থেকে ধীরে বললেন, বাবা, আজকে যদি আমি তোমার কাছে একটা কথা বলি, তুমি সেটা ফিরিয়ে দেবে? আপনি এমন কথা বলছেন কেন আঙ্কেল? আপনি শুধু বলুন, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব আপনার কথা রাখতে। তুমি কি আমার মেয়েটাকে বিয়ে করবে? নীরব, কি বলছেন আপনি? অনন্যা ম্যাডাম কখনোই এটা মেনে নেবেন না। আর আমি তো কিছুই নই তার তুলনায়। তিনি আপনার রাজকন্যা, আর আমি শুধু একজন কর্মচারী। না বাবা, তুমি ভুল বলছো। আমাদের চোখে তোমরা দুজনেই সমান। আমরা চাই তোমাকে আমাদের পুরোপুরি পরিবারের অংশ করে নিতে। আমার মেয়েটা রাগী, ঠিক আছে, কিন্তু তার মনটা খুব ভালো। সে শুধু ভালোবাসার অভাবে নিজেকে গুটিয়ে ফেলেছে। তুমি যদি একবার তার মনে জায়গা করতে পারো, তাহলে সে সারা জীবন তোমাকে আগলে রাখবে। আমরা জানি তুমি ছাড়া আর কেউ অনন্যাকে এতটা সুরক্ষিত রাখতে পারবে না। কিন্তু আন্টি, আর কোনো কিন্তু নয়। আমরা ঠিক করেছি আগামী শুক্রবারেই তোমাদের বিয়ে। আগামী শুক্রবারেই তোমাদের 4 হাত এক করব। তুমি শুধু হ্যাঁ বলো, বাকিটা আমরা দেখব। আপনি যখন আমাকে এতটা ভরসা করছেন, তখন আমি সেই ভরসা রাখার চেষ্টা করব। অনন্যা ম্যাডাম যদি রাজি থাকে, আমার কোনো আপত্তি নেই। তোমাকে অসংখ্য ধন্যবাদ বাবা। দুজন চৌধুরী দম্পতি আনন্দে আত্মহারা হয়ে নিচে নেমে গেলেন। তারা গিয়ে অনন্যাকে সব জানালেন, কিন্তু শুনে অনন্যা যেন আগুন হয়ে উঠল। কি বলছেন আপনারা? এই ছেলেটা, আমি কখনোই তাকে বিয়ে করব না। না আমি ওই ছেলেকে চিনি, না কখনো দেখেছি। কি তার বংশ পরিচয়, কোথা থেকে এসেছে আমি কিছুই জানি না। আমি কখনোই ওই ছেলেকে নিজের স্বামী হিসেবে মেনে নিতে পারবো না। সরি বাবা, আমাকে ক্ষমা করে দিবেন। আমি কখনোই ওকে বিয়ে করতে পারবো না। আর এরপরও যদি আপনারা আমাকে বেশি জোর করতে থাকেন, তাহলে কিন্তু আমি বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে বাধ্য হব। কিন্তু বাবা মা যখন কথা রাখতে না পারে, শেষমেশ কঠিন হয়ে গেলেন। আমজাদ চৌধুরী একরকম হুমকি দিলেন, যদি অনন্যা রাজি না হয়, তবে তিনি নিজেদের সব সম্পত্তি এতিমখানায় দান করবেন। তবু অনন্যা নরম হয়নি।
যখন তিনি আর লিলি চৌধুরী নিজেদের মৃত্যুর হুমকি দেন, সেই কথাগুলো শুনে অনন্যার চোখ ছলছল করে উঠল। সে হয়তো প্রথমবার বুঝল তার বাবা মা শুধু নিজের সুখ নয়, তার জীবনটাই বাঁচাতে চাইছে। শেষমেশ কান্না ভেজা চোখে সে মাথা নিচু করে বলল, ঠিক আছে, আমি রাজি। আপনারা যদি এতটা চান আমি বিয়ে করব। দুদিন পর ধুমধাম করে অনন্যা চৌধুরী ও নীরব চৌধুরী বিয়ে সম্পূর্ণ হলো। বাইরে আতশবাজির আলো, ভিতরে নীরবের চোখে কৃতজ্ঞতা আর অনন্যার মুখে এক অদ্ভুত নীরবতা। কেউ জানে না এই বিয়ে কি এক নতুন সূচনা নাকি কোনো অচেনা গল্পের শুরু। দিনটা ছিল শুক্রবার। সকাল থেকে আমজাদ চৌধুরী প্রাসাদের মতো বাড়িতে যেন উৎসবের আমেজ। চারপাশে আলো ফুল, অতিথির আনাগোনা। আজ অনন্যা চৌধুরী দেশের নামকরা ব্যবসায়ী আমজাদ চৌধুরীর একমাত্র কন্যা বিয়ে করতে যাচ্ছে নীরবকে, সেই মানুষটিকে যাকে সবসময় সে সহ্যই করতে পারত না। নীরবের মুখে এক ধরনের চাপা উদ্বেগ আর চোখে অপরিচিত এক দৃঢ়তা। সে যেন আজ নিজের নয়, অন্যের স্বপ্ন পূরণ করতে দাঁড়িয়েছে। অন্যদিকে অনন্যা সাজঘরে বসে নিজের প্রতিচ্ছবি দেখছে আয়নায়। সোনালি কাচের লাল শাড়ি, মাথায় টিকলি, গলায় ভারী হার, অথচ চোখে এক অদ্ভুত শূন্যতা। সবকিছু ঠিকঠাক চলছিল, অতিথিরা বসেছে, পুরোহিত মন্ত্র পড়ছে, আর হঠাৎ করে গেটের বাইরে প্রচণ্ড শব্দ। এই এখানেই, এখনই থামো বলছি। সবাই তাকায় গেটের দিকে। কালো রঙের একটা বিলাসবহুল গাড়ি এসে থামলো। দরজা খুলে নামলো দুজন মানুষ, শরীফ রহমান ও তার ছেলে সাইফ রহমান। দুজনের ঠোঁটে হিংস্র রাগ, ঠোঁটে বিদ্রুপের হাসি। সাইফ রহমান এবং শরীফ রহমান দুজনেই ভীষণ রাগ নিয়ে সামনের দিকে এগিয়ে আসে। দুজনেই প্রচণ্ড রাগ নিয়ে সামনের দিকে এগিয়ে এসে সরাসরি আমজাদ চৌধুরীর সামনে দাঁড়ায়। এরপর হাতের আঙ্গুল ইশারা করে শরীফ রহমান বলে ওঠে, আমজাদ চৌধুরী, আপনি আমাদের সঙ্গে এমন ধোঁকা করলেন। আপনি বলেছিলেন আপনি ডিলটা উইথড্র করেছেন, অথচ খবর পেলাম আপনি আমাদের সঙ্গে খেলা করেছেন। ডিলটা তো সাইন হয়েছে আপনার নামে। আমাদের বিশ্বাস ভেঙে আপনি আজ আপনার মেয়ের বিয়ে দিচ্ছেন। কি বলছেন আপনি? আমি তো সেদিনই ডিলটা ফিরিয়ে নিয়েছিলাম। সব ডকুমেন্ট আমি বাতিল করেছিলাম। আপনি ভুল শুনছেন শরীফ সাহেব। এই কথাগুলো শুনে অতিথিদের মধ্যে গুঞ্জন শুরু হয়। অনন্যা তখন সাজঘর থেকে বেরিয়ে আসে, তার চোখে কৌতূহল আর উদ্বেগ। অনন্যা হুট করে বাইরে এসে শরীফ রহমান এবং সাইফ রহমানকে দেখে বেশ অবাক হয় এবং খুব কৌতূহল নিয়ে সে সবার দিকে এগিয়ে আসে। সে মনে মনে অবাক হয় এবং ভাবতে থাকে, হঠাৎ করে আজকে তার বিয়ের দিনে শরীফ রহমান এবং সাইফ রহমান কেন তাদের বাড়িতে এসে উপস্থিত হয়েছে। সে তো সেদিন অনেক করে বলেছিল সাইজ থেকে তার পাশ থেকে সরে যাওয়ার জন্য, কিন্তু তারপর সে তার পাশে থাকেনি, তাকে মাঝ রাস্তায় একা ফেলে কান্না করতে রেখে চলে গিয়েছিল। তাহলে আজকে কেন আবার সে এসে হাজির হয়েছে তার সামনে? কি হচ্ছে এখানে? বাবা, কারা এরা? কেন আমার বিয়ের দিন এমন কথা বলছে? মা, আজ তুমি আমার থেকে সব সত্য জেনে নাও। তোর বাবা তোকে স্বার্থপর এবং লুবি সাইফ রহমানের হাত থেকে বাঁচানোর জন্যই সাইফ রহমান এবং শরীফ রহমান এই দুই বাবা ছেলে মিলে যখন তোর ক্ষতি করার জন্য ওই সাইফ রহমান তোকে প্রেমের ফাঁদে ফেলায়, তখন তারা তাদের ষড়যন্ত্র থেকে তোকে মুক্ত করার জন্য শরীফ রহমান আর তার ছেলে সাইফ রহমান তোর বাবার সামনে শর্ত দেয় যে তোর বাবা যদি সাজ্জাদ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের সাথে তার 100 কোটি টাকার ডিলটা ভেঙে দেয়, তাহলে ওই সাইফ রহমান ক্ষতি করবে না, তোকে মুক্ত করে দেবে তার মিথ্যা ভালোবাসার বাঁধন থেকে। সাইফ তোর প্রেমের ভান করে তোর বাবার ব্যবসা ধ্বংস করতে চেয়েছিল। তোর বাবা তোর জন্য নিজের সবকিছু ছেড়ে দিয়েছিল, কারণ তোর বাবা তোকে তার নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসতো। আর তুমি চাইছিলে না তার সাম্রাজ্যের একমাত্র ফুলের মতো সাম্রাজ্ঞীর জীবন বাঁচানোর জন্য। কিন্তু এত কিছুর পরে তুই যখন তোর ভালোবাসার প্রাণের বাবাকে ভুল বুঝলে, তারপরে তোর বাবা তোকে প্রাণ দিয়ে আগলে রেখেছিল। লিলির মুখ থেকে কথা শেষ হতেই অনন্যা হঠাৎ এগিয়ে আসে। তার চোখ লাল, বুক ওঠানামা করছে ক্রোধে। অনন্যা ঠিক বুঝতে পারছে না তার সাথে কত বড় গেম কিনেছেন সেই রহমান পরিবারের ছেলে। আর বোকা অনন্যা, সে নিজের এত কিছু টের পায়নি, তার জন্য তার নিজের ভীষণ রাগ হচ্ছে। সাইফ, তুমি আমার সঙ্গে এমন প্রতারণা করলে? তুমি আমার বাবাকে ধোঁকা দিতে আমার সাথে মিথ্যা প্রেমের ভান করেছিলে। আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, আমি তোমাকে সত্যি সত্যি ভালোবেসেছিলাম। তুমি কি না?
সাইফ যখন নিজেকে ডিপেন্ড করার জন্য কিছু বলতে যাবে তখনই সাইফ কিছু বলার আগেই অনন্যা তার গালে এক চর বসিয়ে দেয়, এমন চর যে মুহূর্তে পুরো হল নিস্তব্ধ হয়ে যায়। অনন্যা, আমি ভুল করেছি। আমি তোমাকে কখনো হারাতে চাই না। আমি যা করেছি ভুলটা না বুঝে করে ফেলেছি। তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে আজও ভালোবাসি। চলো আমার সঙ্গে চলো, এই বিয়ে ভেঙে দাও। চলো আজকে আমি তোমাকে বিয়ে করব। না সাইফ, আজ আমি বুঝেছি ভালোবাসা শুধু কথায় নয়, কাজেও প্রমাণ হয়। আমার বাবা যেইভাবে আমাকে আগলে রেখেছেন সেই ভালোবাসা কোনো দিন তুমি দিতে পারবে না। আজ আমি সেই মানুষটাকেই বিয়ে করব যে আমার জন্য নিজের জীবন বাজি রেখেছিল, নীরবকে। সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে অনন্যার দিকে। সাইফ ক্ষিপ্ত হয়ে হেসে ওঠে। এই ছেলেটা, এই গরিব বডিগার্ড, তুমি কি ভেবে দেখেছ তোমার মতো এক ব্যবসায়ীর মেয়ে, দেশের বড়লোক পরিবারের মেয়ে একটা সাধারণ চাকরকে বিয়ে করবে? হাস্যকর। আমজাদ চৌধুরী, আপনি তো দেশের সেরা ব্যবসায়ী। আপনার মেয়ের জন্য এটাই উপযুক্ত পাত্র। এক গরিব, এক কর্মচারী। বাহ, সমাজে কি মুখ দেখাবেন এখন? তাদের ব্যঙ্গ আর হাসি শুনে পুরো পরিবেশ ভারী হয়ে ওঠে। লিলি চৌধুরীর চোখে জল, আমজাদ চৌধুরী মুখ বিষণ্ণ। অনন্যা চুপচাপ দাঁড়িয়ে আছে, যেন হাজার কষ্টের পাহাড় তার বুকে জমেছে। হ্যাঁ, আমার বাবা হয়তো একজন ধনী, কিন্তু আজ আমি বুঝেছি মানুষের মূল্য তার টাকায় নয়, তার মানসিকতায়। আমার বাবা হয়তো নিখুঁত পাত্র খুঁজে পাননি, কিন্তু তিনি এমন একজন মানুষ খুঁজে পেয়েছেন যে আমার জন্য জীবন দিতে পারে। আজ আমি তার কথার মর্যাদা রাখবো। আমি নীরবকে বিয়ে করব। অনন্যার কাছ থেকে অনুমতি পাওয়ার সাথে সাথে আবার বিয়ে পড়ানো শুরু করলেন। অতিথিরা নিস্তব্ধ, নীরব মাথা নিচু করে বসেছিল, যেন বিশ্বাসই করতে পারছে না এই মুহূর্তটা সত্যি। অনন্যা এগিয়ে এসে তার পাশে বসে পড়ল। তারপর আলহামদুলিল্লাহ কবুল বলার মধ্যে দিয়ে অনন্যা এবং নীরবের বিয়ের কাজ সম্পূর্ণ হয়। সাথে সাথে আমজাদ চৌধুরী এবং লিলি চৌধুরীর চোখে মুখে এক আত্মতৃপ্তির রেখা ফুটে উঠল। অনন্যা অন্য প্রান্তে সাইফ দাঁড়িয়ে রইল, মুখ কালো হয়ে গেছে, চোখে হিংসা আর আফসোস। শরীফ রহমান তার হাত টেনে বলল, চলো সাইফ, এদের মতো মানুষদের ভাগ্যই এমন। কিন্তু তারা জানতো না আজকের এই বিয়ে শুধু এক সম্পর্ক নয়, এক নতুন অধ্যায়ের সূচনা হলো। অনন্যা ধীরে ধীরে নীরবের হাত ধরে বলে, তুমি শুধু আমার বডিগার্ড নও, তুমি আমার জীবনের রক্ষা কবচ নীরব। নীরব হেসে তাকাই, তার চোখে ঝলমল করে একটুখানি জল। আর তুমি অনন্যা ম্যাডাম, আজ থেকে আমার পৃথিবী। সবকিছু যেন এক সিনেমাটিক পরিণতি পেল। নীরব আর অনন্যার বিয়ে শেষ হলো জাঁকজমক করে। আলো ঝলমলে সাজে ভরা অনন্যার ঘর। আজ থেকে তাদের দুজনের দাম্পত্য জীবনের প্রথম অধ্যায় শুরু হওয়ার কথা, কিন্তু সুখে সেই সূচনা যেন কোথাও হারিয়ে গেল অনন্যার মনোভাবে ঝড়ে। ঘরে ঢুকে অনন্যা এক অজানা রাগে ফুঁসতে লাগলো। মাথার উপর থাকা ওড়নাটা সে এক ঝটকে খুলে বিছানায় ছুঁড়ে ফেল। কিছুক্ষণ বসে নিজের হাতের তালু ঘষতে ঘষতে এক পলক তাকালো নীরবের দিকে। তারপর একদম চুপচাপ ওয়াশরুমে ঢুকে গেল। ওখানে গিয়ে ঠান্ডা পানির নিচে দাঁড়িয়ে নিল দীর্ঘ এক শাওয়ার, যেন মন থেকে ঝেড়ে ফেলতে চাইছে সব দুঃখ, সব রাগ। কিছু সময় পর যখন সে বেরিয়ে এলো, তখন দেখলো নীরব এখনও আগের জায়গাতেই বসে আছে, মাথা নিচু করে সোফার এক কোণে, একদম নিঃশব্দ। অনন্যা ধীরে ধীরে এগিয়ে এসে তার সামনে দাঁড়ালো, কোমরে দুহাত রেখে দৃঢ় কণ্ঠে বলল, কি হলো, এইভাবে চুপচাপ বসে আছেন কেন? কোনো সমস্যা? নীরব চমকে মাথা তুলল। তার দৃষ্টিটা অনন্যার চোখে গিয়ে মিশতেই অনন্যা থমকে গেল। কি শান্ত অথচ গভীর সেই চাহনি। মনে হলো চোখ দিয়ে যেন নীরবকে অনেক কিছু বলতে চাইছে, কিন্তু অনন্যা তা বোঝার চেষ্টা করল না, বরং অন্যদিকে মুখ ফিরিয়ে আবার ঠান্ডা কণ্ঠে বলল, এইভাবে চেয়ে আছেন কেন? কিছু বলবেন? আর হ্যাঁ, আপনি এখনো ফ্রেশ হননি কেন? আচ্ছা অনন্যা ম্যাডাম, আপনি কি সত্যি এই বিষয়টা মেনে নিয়েছেন? সবার সামনে আপনি যা বলেছিলেন সেটা কি সত্যি ছিল? মন থেকে কি আপনি আমাকে আপনার স্বামী হিসেবে গ্রহণ করেছেন? আপনি কি আশা করেছেন যে আমি এখন সিনেমার নায়িকাদের মতো বলবো, দেখুন আমি আপনাকে নয় অন্য কাউকে ভালোবাসি? শুনুন মিস্টার নীরব, আমি আপনাকে আমার স্বামী হিসেবে কখনোই মেনে নিব না। আপনি হয়তো আমার দেহের সান্নিধ্য পাবেন, কিন্তু আমার মন নয়। আমি আপনার সঙ্গে এই ঘর বা এই বিছানা কোনোটাই ভাগ করতে চাই না।
আপনার মতো আপনি থাকুন, আমি আমার মতো। নীরব হতবাক হয়ে গেল, কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল, তারপর ধীরে ধীরে উঠে অনন্যার দিকে এগিয়ে গেল। তার চোখে কোনো রাগ নেই, শুধু মৃদু এক আকুলতা। তাহলে আপনি আমাকে স্বামী হিসেবে মেনে নিচ্ছেন, কিন্তু ভালোবাসা ছাড়াই কেন এমন করছেন অনন্যা? আপনি তো আমাকে পছন্দ করেন না, সহ্য করতে পারেন না, তাহলে কেন এমন স্বীকৃতি? আর একটা কথা, আপনি আমার সম্পর্কে কিছুই জানেন না। মানুষের বংশ পরিচয় বা শিক্ষার পরিচয় ব্যবহারে প্রকাশ পায়, তাই আমি ওসব জানার প্রয়োজন অনুভব করছি না। তবে আপনি এত কথা বলছেন কেন? আমাকে মেনে নিতে আপনার কোনো অসুবিধা আছে নাকি? না না, ছি ছি, এমন কথা বলবেন না। আপনাকে স্ত্রী হিসেবে পাওয়া আমার জন্য 7 জন্মের সৌভাগ্য। তবে একটা কথা বলতেই চাই, আপনি আমার সম্পর্কে জানতে না চাইতে পারেন, কিন্তু আপনার জানার অধিকার আছে। আমি চাই আমাদের সম্পর্কের সূচনা হোক সত্যি আর আন্তরিকতার উপর ভিত্তি করে। আমাকে মেনে নিতে আপনার কোনো অসুবিধা হচ্ছে নাকি? ঠিক আছে, বলুন। যদিও শোনার আগ্রহ আমার খুব একটা নেই, তবে আপনার মনের শান্তির জন্য শুনছি। আমি একবার মিথ্যা বলেছিলাম আমার এই পৃথিবীতে কেউ নেই, কিন্তু সত্যি হলো আমার সবাই আছে। আমি সাজ্জাদ হোসেন নীরব খান, লিটন খানের বড় ছেলে, খান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের উত্তরাধিকারী। আমার মা আসমা খান, ভাই নেহাল খান, বোন নেহা খান, চাচা মাইনুল খান, চাচি রেহেনা খান, আর চাচাতো 2 যমজ বোন জারা খান আর এরা খান। ছোটবেলা থেকেই যেন আমি ছিলাম তাদের ঘরের অবাঞ্ছিত অতিথি। সবাই আমার দিকে এমন দৃষ্টিতে তাকাতো যেন আমি তাদের পরিবারের কেউই নই। আমি পড়াশোনায় খুব ভালো ছিলাম না, এজন্য বাবা প্রায়ই আমাকে তুচ্ছ করতেন। গ্র্যাজুয়েশন শেষ করে যখন বললাম যে আমি নিজের কিছু করতে চাই, তখন সবাই হাসলো, বলল তুই পারবি না, তুই কিছুই না। আমার মা পর্যন্ত যেন আমাকে সহ্য করতে পারতেন না, যেন আমি তার গর্ভজাত সন্তান নই, সতীনের ছেলে। ছোটবেলা থেকে অবহেলা, অবজ্ঞা, ঠাট্টা এই সবই ছিল আমার প্রাপ্য। কখনো কেউ আমাকে জড়িয়ে বলেনি আমরা তোমায় ভালোবাসি, তবু আমি ভালোবেসেছি সবাইকে নিঃস্বার্থভাবে। কিন্তু সময়ের সাথে বুঝেছি এই পৃথিবীতে আমি একা, যার কেউ নেই, তার শুধু আল্লাহ আছেন। আমার সঙ্গী ছিল প্রকৃতি, গাছ, বাতাস, আকাশ। ওরা কখনো আমাকে ফাঁকি দেয়নি। যেদিন আমি নিজের পথে হাঁটতে চাইলাম, সেদিন বাবা রেগে গিয়ে বললেন বাড়ি থেকে বেরিয়ে যা। আমি একটাও কথা না বলে বেরিয়ে পড়লাম। সেদিন থেকে কেউ আমার খবর নেয়নি, আমিও তাদের খুঁজে ফিরিনি। তবে মনের গভীরে একটা প্রতিজ্ঞা করেছি, যতদিন না নিজের পায়ে দাঁড়াতে পারি ততদিন আর সেই বাড়িতে ফিরে যাব না। নীরবের কণ্ঠে যেন এক অদ্ভুত শান্তি, আবার গভীর যন্ত্রণা। অনন্যা এক মুহূর্তের জন্য তাকিয়ে রইল তার দিকে। তার হৃদয়ের কোথাও যেন এক অজানা স্পর্শ লাগলো, কিন্তু মুখে সে কিছুই বলল না, শুধু জানালার দিকে তাকিয়ে নিঃশব্দে বলল, আমাদের শুরুটা এমনভাবে হবে ভাবিনি কখনো। আর ঘরে ছড়িয়ে পড়ল এক নীরব রাতের দীর্ঘ নিঃশ্বাস। রাত পেরিয়ে আসে এক নতুন সকাল। জানালার ফাঁক দিয়ে সূর্যের কোমল আলো এসে পড়ে অনন্যা ও নীরবের ঘরে। হালকা বাতাসে পর্দাগুলো দুলছে, যেন নতুন জীবনের বার্তা নিয়ে এসেছে। বিয়ের পর এটাই তাদের প্রথম সকাল। নীরব তখনও চুপচাপ জানালার পাশে বসেছিল, তার মুখে এক ধরনের প্রশান্তি, তবুও কোথাও যেন হালকা অস্থিরতা। অন্যদিকে অনন্যা তখনও আধো ঘুমে, মাথার পাশে ছড়িয়ে আছে তার লম্বা চুল। আলো পড়তে সে চোখ মেলে তাকাই, দেখে নীরব জানালার দিকে তাকিয়ে কি এক ভাবনায় মগ্ন। আপনি এখনো ঘুমাননি? না ঘুম আসেনি। ভেবেছিলাম সকালটা দেখতে পাবো, নতুন জীবনের প্রথম সকালটা। বাহ, দারুণ কথা। বিয়ের প্রথম সকাল, তাই না? আপনার কাছে নিশ্চয়ই এটা খুব স্পেশাল একটা দিন। হ্যাঁ, খুবই স্পেশাল, কিন্তু জানেন, আমি জানি না এই বিশেষ সকালটা আপনার জন্য কি একই রকম। নীরবের কণ্ঠে এক ধরনের বিষণ্ণতা ছিল। সে কিছুই চাপিয়ে দিতে চায়নি, শুধু মনের ভেতর লুকিয়ে থাকা একটা প্রশ্ন, একটা আশার রেখা। অনন্যার চোখে উত্তর খুঁজছিল। অনন্যা উঠে বসলো, ওনা ঠিক করে কিছুটা ভেবে বলল, আমি জানি না নীরব, এই সম্পর্কের শুরুটা আমার কাছে এখনো অনেকটা ধোঁয়াশা, কিন্তু আপনি চাইলে হয়তো সব কিছু ধীরে ধীরে বদলাতে পারে।
আমি কিছু চাই না অনন্যা, শুধু চাই আপনি যেন আমার পাশে থাকেন, বাধ্য হয়ে নয়, ইচ্ছে থেকে। অনন্যা কিছুক্ষণ চুপ থাকে। গত রাতে সেই জেদ, সেই কঠোরতা যেন আজ একটু নরম হয়েছে। তার মনে পড়ে যায় গত রাতে নীরবের কথা, কি আন্তরিকভাবে নিজের জীবনে কষ্টের কথা বলেছিল সে। সেই মানুষটা এতটা বিনয়ী, এতটা ভদ্র, তাকে ঘৃণা করা যায় না। আপনি চা খেয়েছেন? না, ভাবছিলাম আপনি ঘুম থেকে উঠলে একসাথে খাবো। তাহলে আমি বানিয়ে আনছি। আপনি? না, আমি নিয়ে আসি, আপনি বসে থাকুন। না, আজ আমি করব। আজকের সকালটা আমি অন্যরকমভাবে শুরু করতে চাই। নীরব কিছুই বলল না, শুধু অবাক হয়ে অনন্যার মুখের দিকে তাকিয়ে রইল। গত রাতে সেই রাগী অনন্যার জায়গায় আজ এক শান্ত কোমল মেয়ে দাঁড়িয়ে আছে। হয়তো জীবনের প্রথমবারের মতো অনন্যা বুঝতে শুরু করেছে, সম্মান ও ভালোবাসা কখনো জোর করে নয়, অনুভূতি দিয়ে যেতে যায়। অনন্যা যখন চায়ের কাপটা হাতে এনে নীরবের সামনে রাখলো, নীরবের চোখে তখন শুধু একটাই ভাষা, কৃতজ্ঞতা। ধন্যবাদ অনন্যা। ধন্যবাদ নয়, আজ থেকে আমরা নতুন জীবন শুরু করব, ঠিক আছে? নীরবের ঠোঁটে হাসি ফুটল, চোখে যেন আলো ঝলমল করলো। সকালে সূর্য আরও উজ্জ্বল হয়ে উঠল, যেন প্রকৃতিও সাক্ষী হয়ে রইল দুই ভিন্ন হৃদয়ের ধীরে ধীরে কাছাকাছি আসার সেই মুহূর্তের। বিয়ের পর প্রায় 1 সপ্তাহ কেটে গেছে। নীরব আর অনন্যার সম্পর্কটা এখন ধীরে ধীরে বদলাতে শুরু করেছে। আগের মতো রাগী অনন্যা নেই, বরং তার মাঝে মাঝে দেখা যায় নীরবকে বুঝে নেওয়ার চেষ্টা। সেদিন ছিল শুক্রবার বিকেল। শহরের নামকরা এক শপিং মলে তারা দুজন বেরিয়েছিল কিছু পোশাক আর উপহার কিনতে। অনন্যা পরেছিল হালকা গোলাপি রঙের সালোয়ার কামিজ, মাথায় ওড়না, মুখে একটুখানি হালকা হাসি। আর নীরব গাঢ় নীল শার্ট আর সাদা প্যান্টে পরিপাটি, শান্ত কিন্তু আত্মবিশ্বাসী। আপনি সবসময় এমন সিরিয়াস থাকেন কেন? শপিংয়ে এসেছেন, একটু হাসুন না। আমি হাসলে আপনি বলেন আমি বেশি হেসে ফেলেছি, তাই ভাবছি মাঝামাঝি থাকা ভালো। তাহলে আপনি তো বেশ কৌশলী মানুষ। ঠিক তখনই পেছন থেকে কারো কণ্ঠ শোনা গেল, উচ্চস্বরে, আত্মবিশ্বাসী, খানিকটা দাম্ভিক ভঙ্গিতে। এক্সকিউজ মি, ও মাই গড, এই যে এমন লোকে এখন ব্র্যান্ড শপে আসে। নীরবর অনন্যা ঘুরে তাকাতে দেখে দুজন যুবক যুবতী। মেয়েটির পোশাকে পরিপাটি, চোখে দামি সানগ্লাস, ছেলেটি হাসছে মুখ চেপে। ওরা হলো নেহা খান আর এবং নেহাল খান, নীরবের ছোট বোন আর ভাই। তবে তারা জানে না এই মানুষটাই তাদের বড় ভাই, আর পাশের মেয়েটি তার স্ত্রী। দেখছো নেহা, এই দিকটা এখন বেশ জনপ্রিয় হয়ে গেছে। এখন গরিব লোকেরাও শপিং মলে আসে সেলফি তুলতে। তুমি ঠিক বলছো নেহাল। আরে ভাই, আপনার পকেটে কত টাকা আছে বলেন তো? এসব দোকানে একজোড়া মোজা কিনলেও 1000 টাকার নিচে পাবেন না। আমরা কারো কাছ থেকে ধার নিতে আসিনি মিস, নিজের মতো শপিং করলেই হলো, তাই না? ও, সাহসও আছে। এই সাহসটা পেয়েছেন কোথা থেকে বলেন তো? নীরব কিছুই বলল না, শুধু অনন্যার দিকে তাকিয়ে হালকা ইঙ্গিত করলো যেন চুপ থাকো। অনন্যা কিছুটা অবাক হলো, শান্ত থাকে। ঠিক তখনই মলের ম্যানেজার দৌড়ে এলেন। স্যার, আপনি এখানে? আমরা জানতামই না আপনি আসছেন। স্যার, আপনি চাইলে আমরা আপনার জন্য আলাদা করে কক্ষ রিজার্ভ করে দিতে পারি। স্যার মানে কি? আপনি এই সাধারণ মানুষটাকে স্যার বলছেন? ম্যাডাম, উনি তো এই মালের মালিক মিস্টার সাজ্জাদ হোসেনের নীরব খান, খান গ্রুপ অফ ইন্ডাস্ট্রির চেয়ারম্যান। এই কথাটা শোনার পর পুরো পরিবেশ যেন জমে গেল। নেহার মুখের হাসি মুহূর্তে মিলিয়ে গেল। নেহাল তাকিয়ে আছে চোখ বড় বড় করে, আর অনন্যা সে হতবাক হয়ে নীরবের দিকে তাকিয়ে আছে, যেন এই মানুষটাকে সে এখন নতুন করে দেখছে। ভাই মানে আপনি? হ্যাঁ নেহা, আমি সেই নীরব যাকে তোমরা একদিন অযোগ্য বলে তুচ্ছ করেছিলে। আর এই যে পাশে দাঁড়িয়ে আছেন, উনি আমার স্ত্রী অনন্যা। আমরা জানতাম না ভাই, আমরা তো শুধু আমি জানি তোমরা জানো না, তাই বলিনি। আমি চেয়েছিলাম তোমরা মানুষকে তার পরিচয়ে নয়, তার আচরণে বিচার করো। নীরবের কথাগুলো নেহার বুকের ভেতর কাটার মতো বিঁধল, আর অনন্যার হৃদয় কেঁপে উঠল। এ যেন তার চোখের সামনে দাঁড়িয়ে থাকে এক সম্পূর্ণ নতুন নীরব, যে নীরব বিনয়ী, আত্মসম্মানী, আর যার মধ্যে আছে এক মহৎ নীরব শক্তি। তাহলে আপনি এই পুরো মলের মালিক, অথচ কখনো বলেননি?
আমি চেয়েছিলাম আপনি আমাকে আমার পরিচয় দিয়ে নয়, আমার মানুষ হিসেবে জানুন। অনন্যার চোখে হালকা জল জমে গেল। এক মুহূর্তে যেন তার সব অহংকার গলে পড়ল। নেহাল মাথা নিচু করে দাঁড়িয়ে রইল, আর নীরব ও অনন্যা পাশাপাশি হেঁটে চলে গেল। পেছনে রয়ে গেল নেহার মৃদু কান্না আর নেহালের ভারী নীরবতা। আর সামনে হাঁটতে হাঁটতে অনন্যার মনে একটাই কথা প্রতিধ্বনিত হচ্ছিল, যে মানুষ নিজের ক্ষমতা লুকিয়ে রাখে সে প্রকৃত ভদ্রলোক। সময়টা 2025 সালের শেষ প্রান্তে। ঢাকার সবচেয়ে বিলাসবহুল 5 তারকা হোটেলে চলছে বাংলাদেশ টপ বিজনেসম্যান অ্যাওয়ার্ড 2025 অনুষ্ঠান। দেশের নামকরা সব শিল্পপতি, উদ্যোক্তা, মিডিয়া, সেলিব্রিটি সবাই উপস্থিত ওই ঐতিহাসিক রাতে। বড় বড় ব্র্যান্ডের নাম ভেসে আসছে একে একে। আলম কর্পোরেশন, রহমান গ্রুপ, রুবি টেক্সটাইল। আর ঠিক এই মুহূর্তেই ঘোষক মাইকে ঘোষণা করলেন, এবারে টপ বিজনেসম্যান পার্সোনালিটি অফ দ্য ইয়ার 2025 পুরস্কারটি পাচ্ছেন একজন মানুষ, যিনি নিজের যোগ্যতা, নীরব অধ্যবসায় ও সততার মাধ্যমে গড়েছেন এক নতুন ইতিহাস। সাজ্জাদ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর কর্ণধার মিস্টার সাজ্জাদ হোসেন নীরব খান। ঘোষণার সঙ্গে সঙ্গে হলরুম যেন মুহূর্তেই স্তব্ধ হয়ে গেল। মাইক্রোফোনের শব্দ কেটে গিয়ে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। হঠাৎ করে সবাই একে অপরের মুখের দিকে তাকিয়ে ফিসফিস করতে শুরু করলো। নীরব খান, এই নাম তো শুনিনি আগে, কে তিনি? শুনেছি গ্রুপটা গত 1 বছরে হঠাৎ করে উঠে এসেছে, মনে হয় নতুন কোনো প্রতিভা। স্টেজের পাশে চেয়ার থেকে ধীরে ধীরে উঠে দাঁড়ালো নীরব। কালো স্যুট, সাদা শার্ট, গাঢ় নীল টাই, চোখে মুখে এক অদ্ভুত প্রশান্তি, ভদ্রতা আর আত্মবিশ্বাস। ক্যামেরার ফ্ল্যাশে আলো পড়তেই পুরো হলরুম যেন আলোয় ভরে উঠল। স্টেজের দিকে এগিয়ে যাচ্ছে নীরব, মাথা নিচু, ঠোঁটে বিনীত হাসি, পদক্ষেপ স্থির ও দৃঢ়। আল্লাহ, এ কি? উনি কি নীরব? না, এটা মিথ্যা হতে পারে না। ভাই, ভাই আমাদের নীরব ভাই। আমরা তো ভাবলাম উনি ব্যর্থ, অথচ উনি আজ সারা দেশের গর্ব। মঞ্চে গিয়ে নীরব ট্রফিটা গ্রহণ করলেন। আলো পড়ল তার মুখে, চারিদিক থেকে ক্যামেরা ঝলসে উঠল। সঞ্চালক মাইক্রোফোন এগিয়ে দিলেন তার দিকে। আমি ছোটবেলা থেকে শুনে এসেছি যে মানুষ চুপচাপ থাকে সে কিছু করতে পারে না, কিন্তু আমি প্রমাণ করতে চেয়েছি নীরবতা মানে দুর্বলতা নয়, সেটা শক্তির অন্য রূপ। আমি আজ যে জায়গায় দাঁড়িয়ে আছি তা শুধু আমার নয়, এটা সেই প্রতিটি মানুষের যাদের একদিন সবাই অবহেলা করেছে, তুচ্ছ করেছে, শুধু তবু তারা থেমে যায়নি। হলরুমের গর্জে উঠল করতালি। দর্শকদের মধ্যে দাঁড়িয়ে অনন্যার চোখে পানি। তার বুকটা কেমন যেন ভরে উঠল গর্বে, আবেগে, ভালোবাসায়। অনন্যা ফিসফিস করে বলল, আমি যাকে কখনো নিজের যোগ্য মনে করিনি, আজ সে প্রমাণ করে দিল সত্যিকারের মহত্ব নীরবতায় লুকিয়ে থাকে। নেহা আর নেহাল মঞ্চের দিকে তাকিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। তাদের চোখে অনুশোচনা, মুখে লজ্জা। নেহার ঠোঁট কাঁপছে। আমরা একদিন এই মানুষটাকে অপমান করেছিলাম, আর আজ উনি সারা দেশের মানুষের সামনে আমাদের গর্বের কারণ। নীরব স্টেজ থেকে নেমে এলো। অনুষ্ঠানের আলোয় অনন্যা তার দিকে এগিয়ে গেল। ধীরে ধীরে তার চোখে জল, মুখে হাসি। নীরবের সামনে সে এসে থামল। দুজনের চোখে চোখ পড়তে সমস্ত পৃথিবী যেন থেমে গেল এক মুহূর্তে। আজ আমি সত্যিই আপনাকে আমার স্বামী বলে গর্ব অনুভব করছি নীরব। আমি তো বরাবরই চেয়েছি আপনি আমাকে হৃদয় থেকে মেনে নিন, বাকিটা সব সময়ের হাতে ছেড়ে দিয়েছিলাম। তাদের চারপাশে ক্যামেরার আলো, করতালি আর ফুলের সুবাস, কিন্তু তাদের দুজনের চোখে একটাই দৃশ্য, পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা আর নতুন জীবনের সূচনা। সেই রাতের সংবাদপত্রের প্রথম পাতায় ছাপা হলো শিরোনাম, সাজ্জাদ হোসেন নীরব খান দেশের সবচেয়ে তরুণ ও সফল শিল্পপতি। পুরো দেশ যখন সংবাদপত্রের প্রথম পাতায় নীরব খানের সাফল্যের গল্প পড়ছে, ঠিক তখনই রাজশাহীর আমজাদ চৌধুরীর বাড়িতে এক অদ্ভুত নীরবতা। সেই বাড়িটায় যেখানে একদিন নীরব কিছুই পারে না, ছেলেটা শুধু দুঃখ আনে। এই কথাগুলো প্রতিধ্বনিত হতো দিনের পর দিন। আজ সেই বাড়িতেই সকালবেলা খবরের কাগজে বড় হেডলাইনে লেখা, দেশের সর্বকনিষ্ঠ টপ বিজনেসম্যান সাজ্জাদ হোসেন নীরব খান। আমজাদ, তুমি কি দেখছো? এটা কি সত্যি আমাদের নীরব? হ্যাঁ, এটি তো আমাদের ছেলেটা, কিন্তু কিভাবে সম্ভব? সে তো সবসময় চুপচাপ থাকতো।
আমরা ভুলে গিয়েছিলাম ওর নীরবতাও ছিল অসাধারণ শক্তি। আমরা ভাবতাম ও ব্যর্থ, কিন্তু আজ প্রমাণ হলো ও যে এক অন্য প্রতিভাধর মানুষ। এদিকে ঢাকায় নীরবের বাবা মা লিটন খান ও আসমা খানও খবরটি দেখছেন। লিটন, আমরা কি ভুল করেছিলাম? নীরব আমাদের ছেলে কি সত্যি এমন উচ্চতা স্পর্শ করেছে? হ্যাঁ আসমা, আমি বুঝতে পারছি। আমরা হয়তো ছোটবেলায় ওকে ঠিকভাবে বুঝিনি। ওর নীরবতা ছিল তার শক্তি। আজ বুঝতে পারছি যোগ্যতা কখনো পোশাকে বা ধন সম্পদে নয়, চরিত্র ও অধ্যবসায়ে লুকিয়ে থাকে। একই সময় অনন্যার বাড়িতেও লিলি চৌধুরী আর আমজাদ চৌধুরী টিভির সামনে বসে আবেগে চোখ ভিজিয়ে তাকাচ্ছেন। আমরা যে ভাবতাম অনন্যার জন্য গরিব পরিবারের ছেলে ঠিক হবে না, আজ দেখছি আমরা কখনোই ভুল পাত্র বেছে নেইনি। আমরা জানি তোমার কঠোর পরিশ্রম আর নীরবতা আজ এই উচ্চতায় পৌঁছেছে। সন্ধ্যায় দুই পরিবার একত্রিত হয় ঢাকার অনুষ্ঠান থেকে ফিরে। নীরব বাবা মায়ের সামনে দাঁড়ায়, মাথা নিচু করে বিনম্র কণ্ঠে বলল, আমি রাগ করিনি বাবা মা। আপনারা যদি একদিনও ভুল বুঝতেন, আমি হয়তো এই পথের সফলতা পেতাম না। আজ আমি গর্বিত। আমার সাফল্যের পেছনে আপনারা ভুল করে হলেও আমাকে এক শিক্ষা দিয়েছেন। নীরব, আজ তুমি আমাদের গর্বের প্রতীক। আমরা জানি তোমার কঠোর পরিশ্রম আর নীরবতা আজ এই উচ্চতায় পৌঁছেছে। একই সময় অনন্যা ধীরে ধীরে নীরবের পাশে এসে দাঁড়ায়, তার চোখে জল, মুখে মৃদু হাসি। হাত বাড়িয়ে নীরবের হাত ধরল। আজ তুমি আমার গর্ব নীরব। তোমাকে স্বামী হিসেবে পেয়ে নিজেকে ভাগ্যবতী মনে হয়। আমি বরাবর চেয়েছি তুমি আমাকে হৃদয় থেকে মেনে নাও, বাকিটা সব সময়ের হাতে ছেড়ে দিয়েছি। দুই পরিবার এক মুহূর্তে আবেগের ছোঁয়ায় একত্রিত হলো। গর্ব, অনুতাপ, শ্রদ্ধা আর ভালোবাসা সব মিলিয়ে তৈরি হলো এক নতুন সম্পর্কের সূচনা। বাইরে বাতাসে গুঞ্জন, যা নীরব একদিন অবহেলিত, আজ সে পুরো দেশের গর্ব হয়ে উঠেছে। এভাবে আবার নতুন করে নীরবের জীবন শুরু করে। তো প্রিয় দর্শকরা, আজকের গল্পটা এখানেই শেষ হলো। যারা এতক্ষণ যাবৎ গল্পটি শুনেছেন তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আর গল্পটা কেমন লাগলো ও নেক্সটে কী ধরনের গল্প চান অবশ্যই তা কমেন্ট করে জানাবেন। আর লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলে যাবেন না কিন্তু। তাহলে সবাই পরবর্তী গল্পের জন্য অপেক্ষা করুন। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।